4 বছর আগে মেসি যেখানে ছিল সবাই আমরা বলেছিলাম যে ওর এখনই রিটায়ারমেন্ট নিলে ও ওয়ার্ল্ডের বেস্ট সেলিব্রেটেড হয়ে থাকবে, সে কিন্তু এটা করেনি। সে রিস্টার্ট করবে কিভাবে তার লাইফ? আমার আফসোস বেশিরভাগ মানুষ তার পুরো জীবনে সে নিজে কি চায় এটা জানতেই পারে না। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। ঈদের পরে একটা লম্বা ছুটি গেল, আমি আবার একটু ঘুরতে গিয়েছিলাম। সব কিছু মিলে আমাদের এই শোর একটা গ্যাপ হয়ে গেছে, বাট আজকে থেকে আবার শুরু হলো। প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব 2টা করে পর্ব করার জন্য, এবং আমি এই শোটা করার মূল উদ্দেশ্য কিন্তু আপনাদের মনের মধ্যে একটা ভাবনা তৈরি করা, একটা চিন্তা তৈরি করা, বা কোনো একটা লাইন দিয়ে আপনার মনের মধ্যে দাগ কাটা, যাতে করে আপনি নতুন করে ভাবতে পারেন যে জীবনটাকে বা আমার এই পরিস্থিতিটাকে এভাবেও চিন্তা করা যায়। সো সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং সেই কারণেই আমরা কিছু গেস্ট আনে থাকি যারা মূলত নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার মাধ্যমে এবং তারা তাদের ব্যক্তি জীবনে অনেক রকম পরিস্থিতির মধ্য দিয়ে আজকে জায়গায় এসেছেন, এবং সেইখানকার পরিস্থিতিগুলো আপনাকে হয়তো কোনো একটা ধারণা বা চিন্তা তৈরি করতে পারে, যেটা আপনার জীবনে কাজে লেগে যেতে পারে এবং আপনার সঙ্গে মিলেও যেতে পারে। সো সেরকম গল্প নিয়ে আমরা আজকে আলাপ করব। সেটা হচ্ছে গল্পের পেছনের গল্প। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন কমেন্টে লিখবেন কে কোন জেলা থেকে, কে কোন দেশ থেকে, এবং কে কোন উপজেলা থেকে। এবং আমি অনুরোধ করব এই পুরো গল্পটার শেষ পর্যন্ত দেখার পরে আপনি ডেফিনেটলি আপনার খাতায় বা কোনো এক জায়গায় লিখবেন যে আজকের এই আলোচনা থেকে আপনি কোন শব্দটা বা কোন লাইনটা নিলেন যেটাকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে চান। সো এরকম গল্পগুলো নিয়ে আমরা আজকে যে অতিথিকে আমরা ডেকেছি, তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমরা বিগত দিনে একসাথে অনেক কাজ করেছি, এবং আমার মনে হয় ওনার বক্তব্য বা ওনার চিন্তা, ওনার দর্শন আপনারা আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মহাসম্মেলনে শুনেছেন। সো আজকে ওনাকে ডাকলাম একটু ভিন্ন পরিচয়, কারণ উনি এখন নিজেই পড়ান, শেখান, ট্রেনিং করান। সো এর মধ্যে ডেফিনেটলি ওনার যখনই হয় কি আমরা তরুণীদের সঙ্গে যখন বা মানুষের সঙ্গে যখন এই জ্ঞানভিত্তিক বা কি বলে এটাকে পড়াশোনা ভিত্তিক বা কোনো বিষয়ভিত্তিক ইন্টারাকশন করি, তখন আসলে আমাদের নিজেরাও আমরা কিন্তু অনেক সমৃদ্ধ হই। আমাদের ভেতরে অনেক তথ্য আসে, যে তথ্যগুলোকে মিলাতে পারি আমরা। সো সেরকমভাবে আমরা আজকে মেলানোর চেষ্টা করব। জাভেদ পারভেজ ভাই, উনি রবিতে ছিলেন, বড় পদে চাকরি করতেন দীর্ঘদিন, এবং কোনো এক সময় ওনার সাথে আলাপ হচ্ছিল যে আসেন ব্যবসা করি। আমি নিজেই ওনাকে বলেছিলাম, বাট আলহামদুলিল্লাহ আজকে ওনাকে আমার দেখে ভালো লাগছে যে উনি আসলে সত্যি এন্টারপ্রেনার হিসেবে নেমে গেছেন, কারণ উনি এখন শেখান, পড়ান, ট্রেনিং দেন, এবং এটাই ওনার বেসিক ইনকাম হয়ে গেছে এখন। সো আমরা ওনার সাথে আলাপ করব। চলুন সরাসরি কথা বলি। জাভেদ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ভালো আছি, আপনার কাছে আসলে অনেক ইন্সপায়ারিং লাগে সব সময়, আগেও বলেছি কথাটা। ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি একদম শুরুতে যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে, আপনার লাইফে কি কোনো সংবিধান আছে? এখন আছে। ওকে। এখন আছে। আগে কেন ছিল না? জানতাম না ও, এরকম যে থাকতে হয়, এটা জানতাম না তো। ওয়াও। আমরা মিডল ক্লাস পরিবার থেকে আমরা এসেছি। আমাদের সংবিধান হচ্ছে টাকা পয়সা ইনকাম করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। মানুষের যেটা থাকে না জীবনে, ওইটাই মানুষের সংবিধান হয়। আমিও সেই দূরে ছিলাম আর কি, অনেক দিন পর্যন্ত। এই রিয়েলাইজেশনটা কখন আসলো? মানে এই যে অন্য কিছু করতে হবে না, এই যে সংবিধান তৈরি করতে হবে নিজের এটা একটা। অল্প অল্প করে এসেছে, কোনো নির্দিষ্ট দিন তারিখ আমি বলতে পারবো না। বাট ধরেন কতগুলো ঘটনা, যখন লাইফ কোচ হিসেবে কাজ শুরু করি, এগুলো প্রায় এখন থেকে 12-13 বছর। তো অনেক মানুষের গল্প তো তখন শুনতে হয়, যে আপনার গল্পের মতোই লাইফ কোচের জবই হচ্ছে অন্যের কাছে শোনা। তখন আমি অনেকগুলো মানুষের ঘটনা শুনতাম, এটা একটা। তো মনে হতো যে জীবন তো আসলে অনেক রকম। এমন অনেক সিনিয়র পিপলের লাইফ বা বিজনেস কোচ করতে গেছি, দেখা গেছে উনি এত একজন সিইও, কিন্তু ওনার ভিতরে অনেক সমস্যা। বাইরে থেকে কিন্তু আমরা এগুলো দেখতে পারি না, এগুলো আমার বলাটা উচিত না। শুধু সফলতাটা আমরা দেখি, আউটসাইডটা শুধু দেখি। অনেক সফল মানুষ যার সন্তান সন্ততির খবর সে রাখতে পারে না, দাম্পত্য জীবনের সমস্যা, এগুলো তো আমরা এখন অনেক কিছু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বিভিন্ন জায়গায়। ওইটা একটা বড় স্ট্রাইকিং পয়েন্ট ছিল, কিন্তু তখন আমি পুরো জিনিসটা বুঝিয়ে উঠি নাই। এরপর
2019-এ যখন আমার আব্বা মারা যান, তখন উনি আইসিইউতে ছিলেন প্রায় 18 দিন, এবং এটা ডিপ কোমা বলে ডক্টররা। তো আমার কিন্তু মেডিকেল বিদ্যা নাই, আমার বায়োলজি অনেক আগে থেকে ছিল না, কমন সেন্স থেকে যেটা জানি। তো যেহেতু বাবা এবং একটা সেন্সিটিভ পার্সন, ওই সময়টা মেনে নিতে পারছিলাম না। তো আমি যখন হসপিটালে যেতাম, তো উনি তো গভীরভাবে অচেতন, তো আমাদের তো মানতে কষ্ট হতো। তো আমার আম্মা বলতেন যে তোমার আব্বুর কানে দোয়া ফুঁকে দেওয়া, এটা তো আমি মাঝে মাঝে ভাবতাম যে এটার কি আসলে কোনো ইম্প্যাক্ট আছে নাকি নাই। তো তখন আমার প্রথম মনে হলো যে আসলে জীবন আর মৃত্যু জিনিসটা আসলে কি। বেশি দার্শনিক হয়তো শোনাচ্ছে, আমি জানি না, ভারী হয়ে গেলে আপনি থামিয়ে দেবেন আমাকে। কিন্তু এক্স্যাক্টলি আমি 17-18 দিন এই ফেজের ভিতর দিয়ে কিন্তু গেছি, এবং আমি তখন বুঝতাম না যে আমার আব্বা আসলে বেঁচে আছে না মারা গেছে। জীবন এবং মৃত্যুটা কি, এটা তো আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন এখন, এটা তো কঠিন প্রশ্ন এখন। তো এতদিন পর পর্যন্ত যদি বলেন, তো আমি বলবো যে জীবন হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় দান। এটা আজকের দিনের উপলব্ধি। হ্যাঁ, এবং মানুষের জীবনের সবচেয়ে বড় কোনো গিফট যেটা মানুষ না চেয়ে পেয়েছে, সেটা হচ্ছে জীবন। আর মৃত্যু হচ্ছে তার একটা আংশিক পরিণতি আর কি, এমন একটা পরীক্ষা যেটা আমাদেরকে দিতেই হবে। হ্যাঁ, এমন একটা ফাইনাল পরীক্ষা যেটা আমাদেরকে দিতেই হবে, এটাই হচ্ছে মৃত্যু। কিন্তু আমরা কি, এই যে আমি ফিলোসফিতে আসতে চাচ্ছি, এই জীবনটা কিভাবে পেলাম, জি, আর আমাদের যে মৃত্যু হবে এটা কি আমাদের মনে থাকে? এটা একটা বড় সমস্যা, এবং মনে না থাকার সবচেয়ে বড় কারণও কিন্তু আমাদের মধ্যেই। যেমন তাহলে তো একটা লোক বাজে কাজ করতে পারে না, হ্যাঁ, ঠকাইতে পারে না, কাউকে আঘাত করতে পারে না, অসম্মান করতে পারে না, কারো প্রতারণা করতে পারে না, তাই না? না, কিন্তু সেটা যদি আমরা সত্যি বুঝতে চাই, জানি না আজকের আলোচনা কোথায় যাচ্ছে, তাহলে আমাদেরকে ইভিল বুঝতে হবে, শয়তানকে বুঝতে হবে। ওকে, তো আপনি নর্মাল যদি মানুষের মধ্যে আমরা দেখি, যে ধরেন একটা মানুষ বা ভালো ছেলে আমি যদি বলি, তো সে কিন্তু সঙ্গ দোষে খারাপ হয়ে যায়। সে যদি একজন নেশাখোরের কাছে যায়, তাহলে আস্তে আস্তে সে তাকে কিন্তু কনভার্ট করে দিবে। তো আবার একটা ভালো মানুষের সাথে থাকলে সে হয়তো নামাজি হবে, তাই না? তার মানে সঙ্গ কিন্তু একটা ফ্যাক্টর। এখন আমরা যদি মেলামেশা সার্কেল, অবশ্যই কোথায় সে যাচ্ছে না যাচ্ছে, তা আমরা এই জিনিসটা যদি স্পিরিচুয়াল জায়গা থেকে দেখি এবং ধর্মীয় জায়গা থেকে দেখি, তাহলে দেখবেন আমরা আল্লাহ তাআলার যে সত্তাটাকে আমরা সবসময় বলি, আলহামদুলিল্লাহ বলি, এই পুরো ব্যাপারটা, এটার সাথে একটা জিনিস কিন্তু আমরা অনেক সময় মিস করে চলে যাই। সেটা হচ্ছে ইভিলেরও কিন্তু একটা সত্তা আছে, শয়তানের কিন্তু একটা সত্তা আছে, এবং শয়তান কিন্তু অরিজিনালি সে জিন, তাকে কিন্তু সে দৃশ্যমান নয় আমাদের কাছে, এবং সে কিন্তু তার অনেক ফলোয়ার ক্রিয়েট করেছে, যেমন বিভিন্ন দল বা মতের ফলোয়ার থাকে, আর ওদের মধ্যে আবার মানুষও তার ফলোয়ার হয়েছে। আমরা সূরা নাস, পবিত্র কোরআনের যে কাঠামোগতভাবে শেষ সূরার শেষ আয়াত বলছে যে আমি মানুষ এবং খারাপ মানুষ, খারাপ জিনের হাত থেকে রক্ষা চাচ্ছি, আল্লাহর কাছে পানা চাচ্ছি। তাহলে এই যে জিন এবং মানুষ যারা আসলে অরিজিনালি সেই ইবলিসের ফলোয়ার, ওর মোটোটা কি, ওর বিজনেস ইন্টারেস্ট কি? ওর বিজনেস ইন্টারেস্ট হচ্ছে আপনাকে গাফেল করবে, আমাকে গাফেল করবে, তাই না? তাহলে ওই যে আপনি শুরুতে যে কথাটা বললেন যে আমি যদি জন্ম এবং মৃত্যু জিনিসটা বুঝি, তাহলে খারাপ কাজ করতাম না। কিন্তু ও তো এজেন্ট হিসেবে আপনার সঙ্গে লেগে আছে, এবং আপনি কী করছে, আমাদের যে শরীর এবং চিন্তার যে সক্ষমতা, যেমন আমি চোখ দিয়ে দেখি, এখন আমি কি দেখবো, ও আমাকে সেই সমস্ত জিনিস দেখতে অনুপ্রাণিত করে, এবং ইন্টারেস্টিংলি ওই জিনিসগুলো আপাত দৃষ্টিতে ভালো, আপাত দৃষ্টিতে আমি বলছি, ওই জিনিসগুলোই আমরা চাই। তো বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে আসে, বিভিন্ন সামাজিক বিভিন্ন পর্ণ সাইটের মধ্য দিয়ে আসে, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন ওই যে আমাদের 5টা ইন্দ্রিয় যেটা দিয়ে আমরা সমস্ত কিছু ভোগ করি বা উপভোগ করি, সেইটাকে সে ইউটিলাইজ করছে। ধরেন একটা ফোন, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা ফোনের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। আমি আর ব্র্যান্ড আর এখন বলি না, যেহেতু সবখানে ট্রেনিং করাতে হয়। তো 1-1.5 লাখ টাকা একটা ব্র্যান্ড, এই ফোনটা কতদিন ইউজ করে একজন মানুষ? দেখেন, হয়তো 2 বছর পরে নতুন ব্র্যান্ড চলে আসে বা নতুন মডেল আসে, তখন কিন্তু এটা ফেলে দিয়ে নতুন মডেলটা ইউজ করে। এখন 1.5 লক্ষ টাকা একটা ফোনের কত পার্সেন্ট ফিচার একজন মানুষ এই 1.5 বছরে ইউজ করেছে? সামান্য, হয়তো 2-3%। এটা কিন্তু 10 বছর ধরে চালানো সম্ভব, কিন্তু সেটা চেঞ্জ করে, কারণ তার মাথায় ঢুকিয়েছে যে তুমি যদি লেটেস্টটা না ইউজ করো তাহলে তুমি পিছিয়ে গেলা, এবং এর জন্য সে বাসায় ঝগড়া করছে, আসবাবপত্র বিক্রি করছে, কিংবা তার মূল্যবান কষ্টার্জিত সম্পদ থেকে সে 1.5 লক্ষ টাকা বের করে খরচ করে দিচ্ছে স্ট্যাটাস। হ্যাঁ, এই বোধটা তাহলে কে ঢুকালো আমাদের মধ্যে? তাহলে যদি কোনো মানুষ ঢুকে থাকে, সেও দুষ্টু মানুষ, আর যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, জিন বা অন্য কেউ, তাহলে তারাও তো এটার মধ্যে আছে। সো মানুষকে জীবনের বোধ থেকে সরিয়েছে এরাই, কারণ এদের মূল মোটই হচ্ছে আল্লাহর সাথে তারা এই যুক্তিতর্ক করেই কিন্তু আসছে। আমরা তো জানি ইবলিসের সাথে যে আল্লাহ তাআলার এক ধরনের বলতে পারেন আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্ট। আল্লাহ বলেছে এরা সিরাতুল মুস্তাকিম, এরা সহজ সরল পথে থাকবে এবং গাফেল হবে না। আর ওরা বলছে, জিন বলেছে যে ওরা ফাসাদ করবে, ঝামেলা করবে, তো কাজটা করছে। এখন
আমরা যেমন একটা ভোট দিতে যাই তখন কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয় যে ব্যালটের কোথায় ভোটটা দিব। সেরকম অ্যাজ এ হিউম্যান বিং আমাদের ওটা দায়িত্ব যে আমি আসলে শয়তানের কাজ করব না আল্লাহ তাআলার কাজ করব, তাহলে ওইখানে ডিসাইড করতে পারি না আমরা। তাহলে একটা মানুষের লাইফের পারপাস কি? একটা লাইফের মানুষের অনেকগুলো পারপাস আছে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে মূলত দুইটা পারপাস আমি বলি, একটা আসলে দুইটা রিলেটেড। একটা পারপাস হচ্ছে যেহেতু আমি আল্লাহ তাআলায় বিশ্বাস করি এবং আমি মনে করি যে এটা একটা বড়, তাহলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে একটা পারপাস, এবং ইমানের পয়েন্টে আমাদেরকে পরকালকে বিশ্বাস করতে হয়, তাহলে সেখানে আমার একটু ভালো জায়গা, একটু কমফোর্টেবল জায়গা যেন আমি পাই, আই মিন মিনিমাম একটা বেহেস্ত, সেইটা ওইটা হচ্ছে পরে। আর ইহলৌকিকভাবে আপনি যদি দেখেন তাহলে আল্লাহর ইবাদতের পাশে আমাদের জন্য কিন্তু মানুষের জন্য কাজ করাটাই আমাদের জন্য ইবাদত। তাহলে আমি যে কাজটা করছি, যেমন আমি পডকাস্ট করছি এখন, তাই না? তাহলে আমাদের কথা থেকে কোনো মানুষ কষ্ট পাক এটা তো আমাদের উচিত নয়। তাহলে আমাদের পডকাস্ট থেকে যদি কোনো মানুষ উপকৃত হয় তাহলে কিন্তু ওইটা আমাদের মেইন আউটকাম। এর বাইরে কিন্তু সেকেন্ডারি আউটকাম আছে, হয়তো বা ইউটিউব লাইভ থেকে হয়তো আপনার ইনকাম জেনারেট হতে পারে, আপনি আমাকে হয়তো সম্মানই দিতে পারেন, আমি এগুলোকে সেকেন্ডারি টার্সিয়ারি বলছি। কিন্তু আমাদের যদি উদ্দেশ্য হয়ে যায় যে আমরা ইনকাম করব, এতে যা বলা লাগে তাই বলেন, যা করা লাগে তাই করেন, অর্ধেক কাপড় খুলে কথা বলেন, তাহলে কিন্তু আমরা মূল পারপাস মিস করে ফেলতেছি। তো মানুষের পারপাস হচ্ছে, আমি মনে করি সমস্ত জীবিত এবং যতগুলো আমাদের সম্পদ, এটা বলতে আমি এনভায়রনমেন্টকেও মিন করি, পশু পাখি মানুষ, এটাকে কমফোর্টেবল করা। আমি সোফা থেকে উঠে যাব, আপনার একজন গেস্ট আসবে, সেজন্য এটাকে একটা অ্যাটলিস্ট আমি যেভাবে এসেছি ওইভাবে যেন পায়, আমি ওইভাবে রেখে যাব। তো সেটা সবার সামনের জন্য আমরা পরিষ্কারভাবে করি, কিন্তু টয়লেট থেকে আসার সময় এটা করি না। এমনকি হজেও দেখেছি মানুষ করে না, কিন্তু বেশ তো ইবাদত করতে যাচ্ছে, কিন্তু টয়লেটটা তো পরিষ্কার করে আসছে না। আমি মনে করি মানুষের জীবনের মোটো হচ্ছে পৃথিবীতে অন্যের উপকার করা আর এটার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। তাহলে আপনার সংবিধানে এখন কি কি বিষয় এসছে? এটা তো এখন তো ব্যক্তিগত, তো মানে আমি যদি মোটা থেকে বলি, আমি সবার কাছে বলি যে এরকম একটা দোয়া আমি চাই, আজকে আপনার দর্শকদের কাছেও চাইবো। আমি বলি যে আমাকে অনেক দিন বাঁচতে হবে, আমি সুস্থভাবে অনেকদিন বাঁচতে চাই, কারণ আমি যদি না বাঁচি তাহলে আমি কাজগুলো করতে পারবো না। তো এটা আমার সংবিধানের একটা মূল ভিত্তি, যেটা আমি সবাইকে বলি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি বলি দোয়া চাই সবার কাছে যে আমার নিয়তটা যেন ভালো থাকে, কারণ ওই যে বললাম আমি কিন্তু প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু দ্বারা বাধাগ্রস্ত, এবং আমি যখন বড় কাজ করতে থাকবো তখন কিন্তু আমার ইনফ্লুয়েন্সিং পাওয়ার বাড়তে থাকবে। তো আমি যদি একজন মানুষকে ইনফ্লুয়েন্স করি তাহলে আমার যে ক্যাপাসিটি, আর আমি 1 কোটি মানুষকে করবো, আমার ক্যাপাসিটি বেড়ে যাবে, তখন কিন্তু শয়তান আমার পিছিয়ে বেশি লাগবে, কারণ আমাকে ভুল পথে নিলে 1 কোটিকে নিয়েই সে নিতে পারছে। এবং পৃথিবীতে আমরা অনেক মানুষকে ক্যাপাসিটি হোল্ড করার পর ভুল কাজ করতে দেখেছি। সো এইটা নিয়ে আমি একটু বলতে চাই, আপনি খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসেছেন। মানে আমি এরকম অনেক মানুষকে দেখেছি, ধরেন আপনি সারা জীবন অনেক ভালো কাজ করেছেন, অনেক মানুষ আপনার প্রশংসা করলো, এমন একটা ভুল আপনি করেছেন যেটা ইন্টেনশনাল না, জি হয়ে গেছে, জি, কিন্তু মানুষ তো আর আপনাকে ইন্টেনশনাল না আনইন্টেনশনাল দিয়ে বিচার করবে না, দেখবে যে সে ভুল করেছে এবং আগের সব বাদ, জি, এখন এইটা নিয়ে আপনার লাইফ শেষ। জি, এটাই কি নিয়তি? না, এটা নিয়তি কিনা আমি বলবো না, এটা একটু ডিফারেন্ট প্রসঙ্গ। তাহলে আমি যেটা বলেছি ইন্টেনশনাল মিস্টেক, মানে আমি উদ্দেশ্যমূলকভাবে করছি। আপনি যে কথাটা বললেন সেই ব্যাপারটাতে আমার যেটা রিফ্লেকশন সেটা হচ্ছে, আমরা যে দেশে আছি, আমি দেশের নাগরিক, সো আমি বাংলাদেশ নিয়ে চাইলে সমালোচনা করতে পারবো বলে আমি বিশ্বাস করি, আমার মৌলিক অধিকার। মানে আমাদের চিন্তার স্তরটা আনফর্চুনেটলি একটু নিচে, সব জায়গাতেই মানুষ চিন্তা করতে চায় না, আমরা আরও চাই না, আমরা একটু অলস। আমরা কি করি, একটা খুব ঝোঁকের মধ্যে থাকি, এক কথায় যদি আমি বলি। তা আপনি একটা ভিডিও শেয়ার করছেন, এটা 100টা শেয়ার হয়ে গেছে, আমিও করে দিলাম, আমি কিন্তু জানলাম না এটার ভিতরে কী আছে। সো এই মেন্টালিটির মানুষদেরকে ঘিরে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সিং বিষয়টা তৈরি হয়েছে। তাহলে আপনি খেলতেছেন কাকে দিয়ে? আগুন নিয়ে খেলতেছেন আপনি কিন্তু, তাই না? তা যে লোকগুলো আপনার আজকে ফলোয়ার, কালকে সকালে আপনার একটা ভুল যখন সে ধরে ফেলতেছে, তার কিন্তু এটা চিন্তা করার সুযোগ নাই যে ইকবাল বাহার ভাই কি অনিচ্ছায় করলো না ইচ্ছায় করলো কাজটা, কারণ সে তো এটা চিন্তা করে না। সে দ্রুত আপনাকে মাথায় তোলে এবং দ্রুত আপনাকে ছুড়ে দেয়। আমি মনে করি এইটা আমাদের বেসটাই এই অবস্থা। নাহলে কেপ ভার্দের মতো একটা 5 লক্ষ বেজির মানুষ ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আমরা পাচ্ছি না, এটা কি আমাদের নীতি নির্ধারক, আমাদের মানুষ, আমাদের সন্তানরা কেউ কি ভাবছি আমরা এটা কোন স্ট্যান্ডার্ডের খেলা খেললো, কোন স্ট্যান্ডার্ডের খেলা খেলছে? মানে আমাকে যদি কেউ বিশ্বাস করতে বলে, আগে আমি ছোটবেলা আমার আব্বার সাথে খেলাধুলা নিয়ে সামান্য, আব্বু বলতো কি এই আমাদের মানুষদের আসলে স্টেমিনা নাই, এটা নেই, আমি এটা এখন আর বিশ্বাস করি না। 18 কোটি মানুষের মধ্যে অন্তত 1 লক্ষ মানুষ আছে যার এই লেভেলের স্টেমিনা আছে, মেসির সাথে দৌড়াতে পারবে, বেশি মানুষ আছে, হ্যাঁ পারবে, কিন্তু তাকে তো ওই মাঠটা দিতে হবে, তাকে তো অপরচুনিটি, তাকে সুযোগটা দিতে হবে, তো সেটা তো আমরা দিচ্ছি না। না, তার মানে এটা কি আমাদের যে আমরা আসলে অন্যকে নিয়ে পড়ে থাকি,
আমাদেরকে এটা শেখানো হয়েছে ভাই, আমার কাছে মনে হয়, আমি জানি না আমার কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে, বেলাইনে যাচ্ছি নাকি আমি। মানে আপনি দেখেন আজকের গ্লোবাল সিচুয়েশনটা যদি দেখেন, একসময় ব্রিটিশরা আমাদেরকে রুল করেছে, এসে বলছে আমি তোর বস, আমাকে মানতে হবে, নাহলে তোকে পিটা মেরে ফেলবো। এখন কিন্তু যুগটা সেরকম ভাবে না। এখন যুগটা কেউ অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, কেউ আপনার যুবকদেরকে নিয়ন্ত্রণ করছে, কেউ ফ্যান্সি ডিল দিয়ে, কেউ ইয়েবা দিয়ে নিয়ন্ত্রণ করাচ্ছে, তাই না? এই কোনো জিনিস কিন্তু আমাদের ভিতরে তৈরি হয় না। ইন্টারনেট, আমরা কয়টা পর্নোগ্রাফি বানাই, আমরা কয়টা ইয়াবা প্রডিউস করি বাংলাদেশে, কয়টা ফ্যান্সি ডিল, আমাদের যা আছে মাঠগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, খেলতে পারবো না। তাহলে আপনি দেখেন একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, ওর কাছে কি আছে, ও কেন নতুন কিছু শিখবে? আমরা তো ওকে কিছুই দেইনি। আমরা বলছি মোবাইল নিও না, ও তাহলে যাবে কোথায়? মাঠগুলো বন্ধ। আমাদের একাডেমিক সিস্টেম খালি চেঞ্জ হয়, 2-3 বছর পর পর আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়ে যায়। তো আপনি বলেন একটা জাতিকে কি আমি এত এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে নিব? সম্ভব এটা? কিন্তু এগুলো আপনি আমার বেশ ভালোই সিনিয়র, আপনি যে সিলেবাসে পড়েছেন, আমি যে সিলেবাস পড়েছি, এই সিলেবাস কি আসলে খারাপ ছিল? তো এই সিলেবাসটা নিয়ে কেন টেস্ট করতে হবে? আমার তো মনে হয় এটা অসাধারণ স্ট্রং ফাউন্ডেশন ছিল। আপনি বলতে পারেন যে বর্তমান বৈশ্বিকের সাথে এটা চলে না, আপনি দুটো সাবজেক্ট অ্যাড করে দেন, আপনি এআই শিখান, আপনার কেন ফান্ডামেন্টালি বাংলা বই চেঞ্জ করে দিতে হবে? আপনার কেন ইংলিশ বই চেঞ্জ করতে হবে? এবং এটা করতে গিয়ে বাল্য শিক্ষা কোথায়? হ্যাঁ, এটা করতে গিয়ে আমরা কি টিচারদেরকে ট্রেন করতে পারতেছি আসলে? তাহলে আগের যে ভাঙাচোরা নিয়মটাও ছিল সেটা তো আমি নষ্ট করছি। এখন আমি জানি না, যারা ডিসিশন মেক করে তাদের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট আছে, তারপরও আমার কাছে মনে হয় আমরা কি বাইরের কারো ইন্ধনে পড়ে এগুলা করে ফেলছি নাকি? সো আমার মনে হয় কি আমাদের থিঙ্কিং প্রসেসটা আসলে আমাদের নাই, আমাদের থিঙ্কিং প্রসেসটা বাইরে থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। থিঙ্কিং প্রসেসের কথা যেহেতু বললেন, যে একজন তরুণ বা একজন তরুণী জি অনেক স্বপ্ন দেখে, জি। আমি এটা করতে চাই, ওটা করতে চাই, এবং যেটা দেখা উচিত, জি আমি স্বপ্ন দেখাটাকে সবসময় এনকারেজ করি, কিন্তু হচ্ছে না। কোথাও গিয়ে সে আটকে যাচ্ছে, হয়তো দক্ষতার অভাব, নাইলে নেটওয়ার্কের অভাব, নাইলে যেই মানুষটার সঙ্গে তার পরিচয় হওয়ার কথা ছিল তাকে খুঁজে পায় নাই, বা তার টাকা পয়সার অভাব, নানান কিছু হইতে পারে। তাহলে সে রিস্টার্ট করবে কীভাবে তার লাইফ? ওকে, আমার যেটা মনে হয় সেটা সমস্যা কিন্তু আছে, এবং প্রত্যেকের জীবনে সমস্যা আছে। অ্যালন মাস্কের জীবনের সমস্যা ছিল। প্রশ্নটা হচ্ছে ইকবাল ভাই, যে আপনি যখন একটা জিনিসকে পেতে চান, ওটার জন্য আপনি কতটুকু মরিয়া? আমি একটা এক্সাম্পল দিই, খুব ভালো এক্সাম্পল হবে না, তারপরও বলি। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ছেলেমেয়েদেরকে অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে যেতে দেখি। আমি খারাপ অর্থে যাচ্ছি না, ভালোটাই যাচ্ছি। তো তারা একটা মেয়েকে তার জীবনে পাওয়ার জন্য, বা মেয়েটা তার ছেলে, কত ত্যাগ স্বীকার করে, কত সাধনা করে না? করে কিন্তু অবশেষে হয়তো দেখা যায় আমরা আমাদের বৃষ্টিতে ভিজে, রোদের শোকায়, মা বাবাকে বুঝাইতে থাকে, 2-3 ঘন্টা 5 ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে, তার জন্য অপেক্ষা করে। আমি কিন্তু ভালো এক্সাম্পল গুলোই নিচ্ছি, খারাপ দিকও আছে, আমি এটা প্রমোট করছি না। কিন্তু আমি শুধু বলতে চেয়েছি যে আমাদের সন্তানরা তো কোনো কিছু মাথায় ঢুকলে সেটা এক্সিকিউট করার চেষ্টা করে, এবং অনেক ক্ষেত্রে মা বাবারা উপায়ন্তর না দেখে কিন্তু দিয়েও দেয়, আচ্ছা তোর জীবন দিয়ে দিলাম, যা। এর মধ্যে কেউ সুখী হয়, কেউ হয় না, ওগুলো অন্য আলোচনা। কিন্তু আমি বলতেছি একটা ব্যাপারে সে এত অ্যাডামেন্ট, এত সিরিয়াস, তো ব্যবসার ব্যাপারে না কেন, পড়ালেখার ব্যাপারে না কেন, বিসিএসের ব্যাপারে না কেন? মানে আমার কাছে মনে হয় সমস্যা থাকবে, এইটা আমার কাছে মনে হয় না বড় কোনো বিষয় হচ্ছে সে আসলে ওইটাকে শক্তভাবে ধরছে কিনা। আমি কিন্তু এই ইউনিভার্সিটির ছেলেমেয়েদের সাথে মিশি, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই। আজকে সকালেও আমি বাংলাদেশে একটা অন্যতম সেরা ইউনিভার্সিটিতে একটা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে গিয়েছিলাম। ছেলেমেয়েদের সাথে কথা বললে না ইকবাল ভাই, আই এম সরি, আমি ওই স্পার্কটা পাই না। আমি জেনজিকে কিন্তু খুব ফলো করি, হ্যাঁ কিছু কিছু সুপার পোলাপান আছে, সেটা আছে, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। কিন্তু ওই এক্সাইটমেন্টটা যে আমি ভেঙে চুরে ফেলবো, এইটা আমি দেখি না। আমার মনে হয় আমার 45 বছর বয়সেও যতটুকু আছে, আমি এটা ওদের ভিতর দেখি না। ওদের কিসের সমস্যা আমি তো বুঝি না। বিশেষ করে আমরা যেসব ইউনিভার্সিটিতে যাই, তারা কিন্তু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি থেকে এসেছে, তাদের কিন্তু ওই অভাবটা নাই যে আমি কালকে সকালে কি খাবো। তাহলে এদের যদি এই অসুবিধা হয়, তাহলে ওনাদের কি সমস্যা? আপনি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে বা মেয়ের কষ্টটা আপনি চিন্তা করেন, তার ইউনিভার্সিটিটাও কেউ চিনে না। এটা কি খুব দ্রুত কিছু চাই বা শর্টকাটে কিছু চাই, এই সমস্যা? হয়তো বা এটা হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে রেজিলিয়েন্সটা, ওটা আমরা হয়তো শিখাচ্ছি না, আমরা শিখাইতে পারি না। মা বাবাও হয়তো দ্রুত রেজাল্ট চায়। আমি এটার একদম বাস্তব উদাহরণ, আমাকে যেহেতু মাঝে মাঝে কিছু লোক এমপ্লয় করতে হয়, ইন্টারভিউ বোর্ডে আমি থাকি, আমি যখন তাকে জিজ্ঞেস করি যে কেমন পরিশ্রম করতে পারবা, বলে স্যার বাইরে তো অনেক গরম, অফিস বেস ডেস্ক বেস জব হলে ভালো হয়, মানে বাইরে যেতে পারবে না। কিন্তু আসল শিক্ষাটা তো হচ্ছে রাস্তায়, মানে ফিল্ডে। কিন্তু জাস্ট ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসলো ছেলেটা বা মেয়েটা, তাহলে এই যে মেন্টালিটিতেই শুরুতে একটা, আমরা কিন্তু
মানে রাস্তায় রাস্তায় ঘুরেছি, অবশ্যই মানে ঘুরেছেন। হেন পরিশ্রম নাই যেটা করি নাই লাইফে। অবশ্যই। এবং আজকে ধরেন আপনি কথা বলছি 20-25 বছর কাজ করে তারপর মানে এই জায়গায় এসে, অবশ্যই। তো তাইলে এই ঝামেলাটা কোথায়? আই ডোন্ট নো। আমি কালকে একটা ইন্টারভিউ হচ্ছে, আমি তো কনসালটেন্সিপে কাজ করি, একটা ছেলে ইন্টারভিউ করলাম, ভাই 10 বছরে 11টা চাকরি চেঞ্জ করছে। তো আমি রেসপেক্টফুল থাকি, আমি জাজমেন্ট করতে চাই না, কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি ভাই এটা আমাকে বুঝান, আপনি কেমনে প্রতি 1 বছর পর পর একটা চাকরি পান আর আপনি চাকরি চেঞ্জ করতেও থাকেন? আজকে আপনি 10 বছরের একটা এক্সপিরিয়েন্স পারসন, কিন্তু যে প্রতিষ্ঠানের হয়ে আমি আপনার সাথে বসছি, আমি তো মনে প্রাণে বিশ্বাস করতে পারছি না যে আপনি এখানে 2 বছরের বেশি থাকবেন, বিকজ ইট ইজ ইন ইউর ডিএনএ। আমি আরেকটা উদাহরণ দিই, এটা আমার ক্লোজ ফ্যামিলি মেম্বারের উদাহরণ। তো সে ইউনিভার্সিটিতে পড়ে, তো ব্রেক হয় সেমিস্টার, তো আমি তাকে বললাম এই তুমি কি করতেছো ব্রেকে? আমার ভাগনা ভাতিজা এরকমই। তো বললো মামা চাচা আমার সেরকম। আমি বললাম আমার অফিসে আছো, কিছু কাজ কাম করো। তো একদিন অফিসে আসছে, তোর কথাবার্তা দেখে বুঝলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট মনে হয় পারবে মনে হচ্ছে। তা আমি তাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের জিনিসপত্র দেখা দিলাম। সে বাসায় গিয়ে ফোন করছে, তার বাসায় গিয়ে মামা বা চাচা, আমি ইচ্ছা করে দুইটা বলতেছি কারণ যাতে কনফিউশন হয় সবার, আমি কি বেতন পাবো? আমি শুনে খুবই হতাশ হয়েছি। আমি কিন্তু তাকে এমনিতেই সুযোগ পেলে, আমার যেহেতু ক্লোজ আত্মীয়, আমি কিন্তু সুযোগ পেলেই তাকে দিই বা দিব, তাই না? মামা চাচা হিসেবে আমাদের তো কিছু কর্তব্য আছে। সেই প্রশ্নটা করে আমাকে হতাশ করছে এবং আমি কিন্তু তাকে আর কোনো কাজ করতে দিইনি, আমি দেইনি। আপনিও বুঝতে পারছেন, যে কাজ করার আগে টাকার কথা জিজ্ঞেস করবে। আপনি এটা বলাতে আমার একটা উদাহরণ মনে পড়ে গেল লাইফ থেকে। সেটা হচ্ছে আমি যখন গ্র্যাজুয়েশন পরীক্ষা দেই, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হতে তখন একটু টাইম লাগতো, 3-4 মাস। তা আমি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে গিয়ে আমি যোগাযোগ করি যে আমি কাজ করতে চাই। তা আমাকে বললো যে তুমি তো ইন্টারমিডিয়েট পাস, মানে আমার তো রেজাল্ট হয় নাই, তোমাকে কী কাজ দেবো? পরে আমি হঠাৎ মানে আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম এটার জন্যে, আমি একটা প্রতিষ্ঠানে গিয়ে বলি যে আমাকে কোনো বেতন দেওয়া লাগবে দিতে না, হবে না। আমি কাজ শিখতে চাই। উনি আমার থেকে জাস্ট প্রায় 2-3 মিনিট তাকাই ছিল, এই বাচ্চা ছেলে বলে কি, মানে কত আমার বয়স তখন 18-19 বছর, যে বেতন ছাড়া কাজ করবে? তা আমার জিজ্ঞেস করলো কেন? আমি শিখতে চাই। এবং উনি আমার রাখলো। আমি 6 মাস ওইখানে কাজ করেছি। লিটারালি উনি আমাকে বেতন দেয় নাই, বাট হয়তো বা ওনার দেওয়ার সামর্থ্য ছিল না, আই ডোন্ট নো, মানে দেয় নাই। বাট আমার উপকার যেটা হয়েছে, আমার প্রথম ইন্টারভিউতে চাকরি হয়ে গেছে। আপনার ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেছে ওখানে। আপনি যদি ওই ঘটনাটা আজকে রিপ্লিকেট করেন, এখন এআই এবং এইসবের জায়গায় এত বিস্তর জিনিস শেখার আছে, কিন্তু আমরা অর্গানাইজেশনগুলোতে দেখি বড় অর্গানাইজেশন ট্রেনিং দিতেছে এআই, কিন্তু মানুষ ইউজ করে না, নিজে থেকে করে না। কিন্তু সে যে নিজের কত বড় ক্ষতি করতেছে সেটা নিজে বুঝতে পারতেছে না। কি একটু ঢুকে একটু শিখবে, কোথায় বাধা আমি সত্যি বুঝি না। আমরা একটু রিস্টার্টে আবার ফেরত যাই, যে একটা তরুণ বা তরুণী কখনো কখনো তার লাইফটাকে বা চিন্তাটাকে বা ক্যারিয়ারটাকে রিস্টার্ট করার প্রয়োজন হয়। কি কি শর্ত বা কি কি স্টেপস তাকে নিতে হবে এটার জন্য? প্রথম শর্ত হচ্ছে সে চায় কিনা, সে নিজে চায় কিনা। সে যদি নিজে না চায়, তার আব্বা আম্মা যদি ধরে নিয়ে আসে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সো প্রথম শর্ত হচ্ছে তাকে এটা চাইতে হবে, এবং তারপরের গুলো তুলনামূলকভাবে আমি সহজ মনে করি। প্রথমে আমি যদি প্রশ্নটা আরেকটু ডিপে যাই, রিস্টার্ট করার প্রয়োজনটা কেন? রিস্টার্টের করার প্রয়োজন সব ক্ষেত্রে। এবং আমরা যখন হয়তো আপনার প্রশ্নটা হয়তো একটু নোটেশনটা এরকম আছে যে কেউ হয়তো বিপদ পড়েছে, তখন আমি কিন্তু এটা বলি বোথ কেসে কিন্তু দরকার। একটা হচ্ছে যখন আমি প্রবলেমে আছি তখনও, আর আমি যখন হাই ফ্লাই করছি তখনও। কারণ প্রবলেম থাকলে তো এটা বলার অপেক্ষা রাখে না, অসুখ থাকলে আমি সুস্থ হব, আমার প্রবলেম হলে আমি ওভারকাম করবো। কিন্তু আপনি যখন হাই ফ্লাইং, তখন কিন্তু আমার জানার দরকার আছে এটাই কি আমার হাইয়েস্ট ফ্লাইট কিনা, আমি কি এর আরও উপরে যেতে পারি কিনা। তো মেসির এক্সাম্পল, 4 বছর আগে মেসি যেখানে ছিল, সবাই আমরা বলেছিলাম যে ওর এখনই রিটায়ারমেন্ট নিলে ও বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট সেলিব্রেটেড হয়ে থাকবে। সে কিন্তু এটা করেনি, তাই না? সে কিন্তু আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলছে, এবং আমি মনে করি গত ওয়ার্ল্ড কাপের থেকে বেশি ভালো পারফরমেন্স নিয়ে খেলছে। তো এই যে তার যে ওই ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপের জার্নি, এটাও কিন্তু একটা রিস্টার্ট। আমি শিওর তার পরিবার এবং অনেকেই তাকে পরামর্শ হয়তো বা দিয়েছিল যে তুমি পিক টাইমে রিটায়ার করো, কিন্তু সে করে নাই। তো এটাও একটা রিস্টার্ট। সে ওখান থেকে একটা বড় উদাহরণ রিস্টার্টের। ইয়েস। এবং আপনি যদি অমিতাভ বচ্চনকে দেখেন, তারা কিন্তু তার সেকেন্ড ইনিংস আমি মনে করি আরো অনেক বেশি পাওয়ারফুল। বাংলাদেশের শাকিব খান, আমি যদিও কোনো সিনেমা দেখি নাই, মানে বাট হি ইজ এ ভেরি গুড মানে এখন ইন্ডাস্ট্রি চালাচ্ছে, এক্স্যাক্টলি। সেও কিন্তু একটা রিস্টার্ট উদাহরণ। সো দুই জায়গাতেই রিস্টার্ট হয় মানুষের। একটা আমার স্ট্রাগলিং ফেজে হয়, বেশিরভাগ মানুষ আমরা পাই স্ট্রাগলিং ফেজে, কিন্তু কিছু বুদ্ধিমান লোক আছে যারা বেস্ট ফেজেও নিজেকে রিসেট করে।
তার মানে রিস্টার্টটা দরকার একজন মানুষের, যে কোনো বয়সের, তরুণ তরুণী বা একটা বয়স্ক বা একটা পজিশনে যাওয়ার পরেও এই কারণে দরকার টেস্টটা ডিফারেন্ট করার জন্য বা ক্যারিয়ারটাকে আরেকটু বেটার করার জন্য। আর ওই যে বললাম নিজের যে অতৃপ্তিটা, ওই যে মেসির অতৃপ্তিটা, সে তো ওয়ার্ল্ড কাপ ছুঁয়ে গেছে, তাহলে তার আর খেলতে হবে কেন? মেবি তার মাথায় আরো কিছু ছিল যেগুলো আমরা আজ কোনো হয়তো আমরা জানি না। সে পারফর্ম করার পর আমরা শুনতেছি ও বেস্ট বোলার, ওইটা হয়েছে, এগুলো তো হচ্ছে জন্য দেখতেছি, কিন্তু ওর মাথার ভিতরে কি আছে আমরা তো জানি না। সো ওই যে নিজেকে আসলে নতুন করে একটা নতুন উচ্চতা তৈরি করা। তাহলে এখন স্টেপসগুলো কি কি হবে যদি কয়েকটা স্টেপস বলেন? স্টেপস, প্রথম বিষয় হচ্ছে যে আমাকে চাইতে হবে যে আমি এটা করতে চাই নাম্বার 1। এইটা যদি কনভিন্স হয়, তাহলে আমরা যেটা করব তাকে তার এক্সিস্টিং প্রসেসটা আমরা দেখতে চাই যে সে আসলে কি করছে। এবং ওইখানে কিন্তু অনেকগুলো গ্যাপ থাকার কথা, আইডিয়ালি স্পিকিং, আমি জাজমেন্ট করছি না। যেমন আমার বডি, আমি যদি একটু ভেঙে বলে দিই, যেমন বডি কিন্তু আমাদের মেইন ওয়ার্কিং মেশিন। এইটা যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু কিছু হবে না। তো দেখেন এখন আবার ওয়ার্ল্ড কাপের কথা আসছে, বাট চারদিকে এত ওয়ার্ল্ড কাপ আমাদের যে ইউথ দেখতেছে তাদের পক্ষে কি সকালে আসলে মনোযোগ দিয়ে ক্লাস করা সম্ভব? আজকে যেখানে গিয়েছিলাম সেইখানে দেখলাম সকালে ছেলেপেলেরা জিমাচ্ছে। তো আপনার বডি তো সাপোর্ট দিবে না আপনাকে। তা আমি ওকে ঠিক আছে, একটা ওয়ার্ল্ড কাপ আসছে, আর্জেন্টিনার খেলা বা ছেড়ে দিলাম, কিন্তু তার পরের জীবনটা তুমি কিভাবে কাটাবা? এখন একটা ইউথ যদি বা একটা মধ্যবয়স্ক বা একজন বৃদ্ধ মানুষও যদি জীবনে কিছু অ্যাচিভ করতে চায়, তাহলে তাকে কিন্তু একদম 100% ফিট থাকার চেষ্টা করতে হবে। এটা কিন্তু ফিটনেস কামস ফার্স্ট। তাহলে তার বডির দিক থেকে তাকে ফিট হইতে হবে। মেবি আমি তাকে পরামর্শ দেবো আর্লি মর্নিং উঠতে হবে, আর্লি বেডে যেতে হবে, খাবারগুলো ঠিকমতো খাইতে হবে, একটা ডিসিপ্লিন লাইফ। তারপরে আসবে তার চিন্তার জগৎটা কেমন। আমি একটু ব্রেক করি আপনাকে, জি প্লিজ, আমরা আসবো একটা করে পয়েন্ট। ডিসিপ্লিন লাইফের কথা বলছিলেন, আমিও এই কথাটা প্রায় বলি যে মানে একটা মানুষ আমরা প্রায় দেখি 10টা 11টা 12টার সময় ঘুম থেকে উঠে দুপুরের খাবার খায় 4টায়, রাতের খাবার খায় রাত 1টায়, তারপর ঘুমাতে যায় 4টা 5টার দিকে। সে যে আসলে সুস্থ চিন্তা করবে কীভাবে? পারবে না। আপনি যদি আল্লাহ তাআলার বাণী শোনেন, উনি বলতেছেন যে আমি রাত তৈরি করছি রেস্ট নেওয়ার জন্য, দিন তৈরি করছি কাজ করার জন্য। এবং এখন মডার্ন সাইকোলজি এবং নিউরোলজি বলতেছে যে রাতে যখন আমরা শুই তখন 12টা থেকে 2টা বা 3টা এই সময়ের মধ্যে আমাদের কিছু হরমোনস আসে, যখন আসলে আমার ঘুম এবং শরীরের রিজুভেনাইলটা হয়ে যায়, আমার শরীরটা রিসেট হয়। কারণ ওই সময় যদি আমি জেগে থাকি তাহলে তো আমার ওই জিনিসটা আসছে না, তাই না? আমি ঘুমালাম সকালে, একটা সকালের ঘুম তো আসলে রাতের মতো হবে না। 1 দিন 2 দিন ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমি দিনের পর দিন তো এটা করলে ভাইয়া সিস্টেম এটাকে সাপোর্ট দিতে পারবে না আসলে। এবং এই প্রসেসগুলো থেকে তৈরি হয় কিন্তু স্ট্রেস, অবশ্যই বিষণ্ণতা, তারপরে হতাশা, নানান রকমের আত্মহত্যা ইভেন, তাই না? অবশ্যই। সো ডিসিপ্লিন লাইফ আপনাকে ভালো রাখবে অবশ্যই। এবং আমি জাস্ট প্রসঙ্গত একটা ছোট কথা বলিনি, যদি এটা মাইন্ডে প্রসঙ্গটা এসে আমি বলে যেতে পারি, আমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেকের ভিতরে এই যে ডিপ্রেশনের একটা প্রবণতা আছে। তা আমার যেটা মনে হয় যে আমরা কিন্তু কখনো ডিপ্রেশন জিনিসটা বুঝতাম না, আপনি বুঝতেন কিনা জানি না, কারণ ডিপ্রেশন শব্দই ছিল না। তো এখন শব্দ আসে। আসলে সত্য যেটা হচ্ছে কিছুটা সময় আমাদের মন খারাপ থাকে, এটা হতে পারে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আমার লাইফে কোনো ডিপ্রেশন নাই। ওকে, মেবি আপনি ডিপ্রেশনের ডেফিনিশন কখনো জানতেনই না। না, আমার দরকার হয়নি, কারণ আমি ডিপ্রেশন আমি ভাববো কখন? আমার তো টাইম নেই, আমি তো কাজ করতেছি, এক্স্যাক্টলি টায়ার্ড হয়ে ঘুমায় যাচ্ছি। সো আমরা তো এগুলো টেনে আনি, রাইট? এখন আমি যদি চাই আমি এখানে এটা আনবো না, আমার থট প্রসেসে ডিপ্রেশন নামক কোনো শব্দ থাকবে না, তাহলে সেটা ওখানে ঢুকবে কিভাবে? এক্স্যাক্টলি। এবং আমি সাথে একটাও কথা বলে নেই যে আমি আমার ইউথদেরকে সব সময় কথাগুলো বলি, ইউথ না সবাইকে বলি, যে একটা মানুষ যখন মন খারাপ স্টেজে গেছে, হতে পারে কোনো কারণে আমার এক্সপেকটেশন আমার ছেলে পারফর্ম করে নাই, আমার বিজনেস পারফর্ম, আমার এমপ্লয় হতে পারে, তা আমার আজকে মনটা খারাপ লাগছে, সো হোয়াট শুড আই ডু? আমার প্রথম কাজ হচ্ছে বের হয়ে দৌড়াতে হবে। এবং এই কথা আমি বলছি না, আপনি যদি টম হ্যাঙ্কসের ওই মুভিটা যদি আপনি দেখেন, নামটা ভুলে গেলাম, ফরেস্ট গাম্প। তো ফরেস্ট গাম্পে যখন ও একটা মেয়েকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, ও তো একটু বেশি ভদ্র টাইপ, তো ওই মেয়েটা বারবার ওর জীবনে ফিরে আসে, আবার একসাথে থাকতে চায়, আবার ডিসাইড করে যে না, ও আসলে বেশি ভালো, আমার মতো খারাপ মেয়ে ওর জীবনে আসলে খারাপ হবে, মানে এইরকম কমপ্লেক্স। তো একবার তো ওর চলে আসে ওর গ্রামের বাড়িতে, তো মেয়েটা বলে আমার ক্যান্সার ধরা পড়ছে, আমি তোমার সাথেই বাকি জীবন কাটাবো। কিন্তু রাতে থেকে সকালবেলা উঠে আবার একটা চিরকুট লেগে পালিয়ে যায়, চলে যায় আর কি। তো টম হ্যাঙ্কস সকালবেলা উঠে চেয়ারের মধ্যে এরকমভাবে বসে থাকে, হঠাৎ করে উঠে দৌড়ানো শুরু করে সে, তারপর সে মাইলের পর মাইল দৌড়াতে থাকে। তো
আমার নিজের জীবনে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু যখন আমি চাকরি ছেড়ে দিলাম, এটা আমার মনে হয় আপনার জন্য একটা ভালো গল্প। তো যে চাকরি ছাড়লাম হচ্ছে 31শে ডিসেম্বর, পয়লা জানুয়ারি তো আমার প্রথম দিন এন্টারপ্রেনারশিপে। আমি নিজেকে যথেষ্ট ম্যানেজ করছি আমার কাছে মনে হয়েছে। তারপর আমার ওয়াইফ সকালে উঠে অফিসে চলে গেছে, আমি একটু সকালে উঠি, আমার ছেলে স্কুলে চলে গেল, আমার আম্মা কোনো একটা কাজের মধ্যে চলে গেল। আমি লিটারি ফিল করতে শুরু করলাম 10টা সাড়ে 10টার দিকে যে আর নোবডি, আমার কোনো কাজ নাই। কিছুক্ষণ একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি দীর্ঘদিন, একটা ভালো মোটা বেতন, সব স্যাক্রিফাইস করে। হ্যাঁ, তো আমি কি করছি, আমি কি এক্সপোরে দৌড়ানো শুরু করছি, নিচে নেমে দৌড়ানো শুরু করছি। অন্য সময় হয়তো আমি দেখা গেছে হয়তো একটা গাড়ি বা রিক্সায় করে হয়তো পার্ক পর্যন্ত যাই, ওই দিন আমি কিছুই করি, আমি নিজে নেমে দৌড়াইছি এবং আই এম ডুইং দিস থিংস ওভার অ্যান্ড ওভার। সো আমি আজকে আপনার এই ফোরামে গ্যারান্টি করে যাচ্ছি, যদি কারো মন খারাপ থাকে, সে যদি জাস্ট দৌড়ানো শুরু করে যেভাবে আছে সেইভাবে, স্পঞ্জ পরে হোক খালি পায়ে হোক, আমি গ্যারান্টি করছি আধা ঘন্টা পর তার কোনো মন খারাপ থাকবে না। কেন? কারণ ডোপামিন সেক্রেশন হবে এবং তখন অটোমেটিক তার ভালো লাগতে শুরু করবে, বডিটা যখন মোবাইল থাকবে। ভেরি গুড অ্যাডভাইস। অবশ্যই এক্সারসাইজ করতে হবে, জিম করতে হবে। যদি কিছু না থাকে তাহলে কি করব? দৌড়াবেন। আমি এখন কি করি জানেন ইকবাল ভাই, আমি যখন গ্রামের বাড়ি যাই, আমি কি করি, ছেলেপেলেদেরকে বলি, আগে তো বাসাতে আসতো আড্ডা টাড্ডা হইতো, আমি বলি যে একদিকে আমরা হাঁটবো, এবং আমি বিভিন্ন রুট প্ল্যান করছি। এখন গ্রামের বাড়ি তো নানা দিকে রাস্তা, আমি এক এক দিকে হাঁটতে হাঁটতে চলে যাই। যদি বেশি দূরে যাই তাহলে জুহরের পরে বের হই, আর অল্প দূরত্ব হলে আসরের পর বের হই, এবং পোলাপানদের বলে আমার সাথে হাঁটবা। তো আমি হাঁটতে থাকি, কোনো এক জায়গায় মাগরিব হলো, ওখানে মাগরিব পরে ফেললাম, হয়তো ঈশার দিকে বাসায় ফিরলাম। অনেক মানুষের সাথে দেখা হয়। আমার মনে হয় গত 2-3 বছরে আমি যত মানুষের সাথে দেখা করছি বা দেখা পাইছি, আমার এই 40 বছরের মধ্যে এত মানুষকে আমি দেখিনি আমার গ্রেটার গ্রামে। এবং বেশিরভাগ লোক আমাকে চিনে না, তা আমার বেশভূষা বা কাপড় চোপড় একটু মনে করো অন্যরকম, বলে যে বাবা তোমার বাড়ি কই? আমার ওই সারাই বাজার। কায় তোমরা? আমাদের এলাকার ভাষা বলে, মানে তুমি কে? আমি বলে আমার আব্বা। আমার আব্বাকে চিনে কিন্তু আমাকে চিনে না। তো জাস্ট একটা এক্সাম্পল বললাম আর কি, যে বাড়ি থেকে বের হতে হবে। সো আমরা আজকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে মন খারাপ হলে দৌড়াইতে হবে। হ্যাঁ, গ্যারান্টি মন ভালো হয়ে যাবে। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া লাগবে না, কোচের কাছে আসলে না, দৌড়াইতে হবে। অ্যাবসলিউটলি। সো আমরা যেখানে ছিলাম রিস্টার্টের প্রথম আচ্ছা, প্রসেস একটু বলি, সাইকিয়াট্রিক আবার লাভ করতে পারে যদি এটা কন্টিনিউয়াস হয়। অনেকের একটা হয়ে যায় যে আমার উঁচু জায়গায় উঠলে লাভ দিতে ইচ্ছা করে, যেগুলো সাইকোলজিক্যাল কেস, সেটা আলাদা কথা, সেটা আমি এখানে আনছি না। ওগুলো অল্প মানুষের আছে, সবার নাই। হ্যাঁ, সরি। সো রিস্টার্টের যে জায়গাটাতে আমরা ছিলাম, যে প্রথমে হলো বডি। হ্যাঁ, তারপর তার চিন্তার জগৎ, যেটাকে আমরা মাইন্ড বলি। মাইন্ডের মধ্যে আসলে এইভাবে দুইটা পার্ট আছে, একটা থট, একটা হচ্ছে ইমোশন। তো থট হচ্ছে আমাদের লজিক্যাল মাইন্ডের থিঙ্কিং, কিন্তু আমরা মনে করি যে লজিক্যালি আমরা চিন্তা করি, কিন্তু আসলে আমাদের চিন্তাগুলোকে কিন্তু পরিচালনা করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। যখন আমরা যুক্তিতর্ক দেই ব্রাজিল ভালো না আর্জেন্টিনা ভালো, তখন আমরা কিন্তু লজিক্যালি করি, কিন্তু আমরা তো সবসময় লজিক্যালি ডিসিশন মেক করি না আমাদের লাইফে। তো বেশিরভাগ সময় আমাদের চিন্তাগুলোকে কিন্তু পিছন থেকে পুশ করে দেয়। প্রায়শই দেখবেন অনেক মানুষের সাথে কথা বলে দেখবেন সে প্রথমেই নেগেটিভ কথা বলে ফেলে। আমি শিওর আপনি এরকম অনেক মানুষকে দেখেছেন, অনেক সিনিয়র মানুষ, তার লাইফে অনেক কিছু অ্যাচিভ করছে, তারপরে আপনি যখন কিছু বলবেন সে বলবে হবে না, এই দেশটার এটা হবে না, ওই দেশটা, এটাই বলতে থাকে। কিন্তু হ্যাঁ, ছেলে এটা করতে পারবে না, মানে নেগেটিভ, আমরা বলি না নেগেটিভ ওরিয়েন্টেড মানুষ। তো এটা কীভাবে হয়েছে? ওর সাবকনশিয়াস ওইরকমভাবে ওকে করে দিয়েছে। এটা খুব মজার একটা কথা বলেছেন। মানে আমাদের লাইফে প্রত্যেকটা ঘটনা দুইবার ঘটে। একবার হচ্ছে আমাদের চিন্তায়, কল্পনায় বা স্বপ্নে, যেটাই হোক, আরেকবার হচ্ছে বাস্তবে। তো সাবকনশিয়াস যেটা বললেন, এটা হচ্ছে চিন্তার জগতে ঘটনাটা ঘটে, এবং ওই জগৎটা কিন্তু ঘুমায় না, ওই জগৎটা 24/7 কাজ করে। জি, এক্স্যাক্টলি। তাহলে এই যে আমার চিন্তার প্যাটার্নটা কি, এটা কিন্তু আমি তৈরি করিনি। নেগেটিভ হোক আর পজিটিভ হোক, ধরে নিলাম একজন নেতিবাচক মানুষ, এটা কিন্তু উনি করেনি। মজার ব্যাপার, মায়ের পেট থেকে যখন আমার জন্ম নেই, একটা ফ্রেশ হার্ড ড্রাইভ আসে, এটা কিছুই নাই। তো এটা কি হয়, আমাদের আশপাশ থেকে আমরা শিখতে আমরা ওইটাকে হ্যাবিটে কনভার্ট করতে শুরু করি। চিন্তা করো একটা হ্যাবিট। এখন যে মানুষটা 20 বছর ধরে, ধরেন 20 বছর একটা ইউথ, ওকে সবসময় বোঝানো হয়েছে যে তোমাকে দিয়ে কিছু হবে না, হ্যাঁ, তো তোমার সমস্যা, আমার অর্থনৈতিক প্রবলেম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওই 3 ইডিয়টস এর ওই যে একটা ভাই ছিল না, রাজু মনে হয় নাকি, ওর বাসায় গেলেই সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যেত, ওর বাসার সিনারিও আসলে। এখন ওই মানুষটাকে কিন্তু আমি ব্লেম করতে পারবো না এবার ভাই, যে এই তুমি কেন নেগেটিভ চিন্তা করো, এটা কিন্তু ওর অপরাধ না। যেমন আমার ব্লাডে কোলেস্টেরল বেশি, আমি অনেক ট্রাই করছি, কমে না, ডক্টর বলছে ইট ইজ জেনেটিক, এটা তোমার কোনো দোষ না। এবং উনি যদি আমাকে এর জন্য মারামারি শুরু করে, তাহলে আমি কোথায় যাব? তো একটা মানুষ নেগেটিভ হতে পারে, কিন্তু ও কি ওরকম থাকতে চায় না ওখান থেকে সে নিজেকে বদলাতে চায়? যদি বদলাতে চায় তখন তার চিন্তার পরিবর্তন আনতে হবে। এবং বডির কাজের পরেই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে
চিন্তাকে নিয়ে ঠিকঠাক করা। চিন্তার পরিবর্তন আনার জন্য আপনার কি ধরনের থট প্রসেস শুরু করা দরকার? প্রথম যেটা লাগে একদম আমি বোঝার মতো করে বলি, কারণ চিন্তা টিন্তা নিয়ে কথা বলে এলোমেলো হয়। ধরেন আজকে যদি সড়ক ও জনপদ বা ঢাকা ট্রাফিক ডিপার্টমেন্ট যদি বলে ঢাকা শহরে আমরা কোনো লাল গাড়ি চলতে দিব না, জাস্ট কথার কথা, তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট বা ট্রাফিক নিজেদেরকে বসে বলবে আমাদের লাল গাড়ি শনাক্ত করার, ডিটেক্ট করার ব্যবস্থা আছে কিনা, তাই না ভাই? ডিটেকশন যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফোর্স অ্যাপ্লাই করতে পারবেন না। তো হ্যাঁ, ডিটেকশন সিস্টেম আছে। তারপর আমরা বলবো ঠিক আছে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, ট্রাফিক সপ্তাহ 7 দিনে আমরা ঢাকায় যত লাল গাড়ি দেখবো আমরা সরিয়ে ফেলবো। কিন্তু ডিটেকশন না থাকলে হবে না। প্রথম ব্যাপার হচ্ছে ডিটেক্ট করা। এটাকে আমরা বলি মেটাকগনিশন বলে সাইকোলজির ভাষায়, আর বাংলায় বলবো চিন্তাকে নিয়ে চিন্তা করা। যে আপনি যেমন আজকে পডকাস্টটা শুরু করার আগে আপনি কিছুটা সময় ভেবেছেন কোন দিক দিয়ে শুরু করব, কোন কথাগুলো বলবো, এটা কিন্তু আপনার মাথায় আছে, তাই না? তাহলে আপনি ওই সময় কিন্তু কিছুটা ভেবেছেন, আমিও হয়তো আস্তে আস্তে কিছুটা ভেবেছি। যে পডকাস্ট করছে না সে কি করছে এই মুহূর্তে? সে কি চিন্তা করছে না যে আমার চিন্তাগুলো আসলে কেমন? বেশিরভাগ মানুষ এই চিন্তাটা করে না, মানে চিন্তাকে নিয়ে চিন্তা করা। এবং এটা যদি আপনি করতে যান, এটা আপনি সব মানুষের মধ্যে কিন্তু পারবেন না করতে, কারণ সব মানুষের মধ্যে আমি নিজেকে সঠিক প্রমাণ করতেই ব্যস্ত। চিন্তা করাটা কি আরো সহজভাবে বললে এরকম না যে নিজের সাথে কথা বলা? এক্স্যাক্টলি। যখন আমি একা বসছি, এটা খুব জরুরি। এবং আমি একটা ছোট গল্প বলি এই সুযোগে। এক লোক খড়ের গাদায় কাজ করছিল, অনেক আগের কথা, এবং ওনার একটা ঘড়ি ছিল পকেটে। ঘড়িটা হঠাৎ করে পড়ে গিয়ে হারিয়ে যায়, খড়ের গাদার মধ্যে হারিয়ে যায়। তো সে প্রথমে নিজে খোঁজে, পায় না। তারপর বাইরে বের হয়ে দেখে কতগুলো ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করছে বিকালবেলা, তো ওদেরকে ডেকে এনে বলছে খুঁজো তো, আমার ঘড়িটা হারিয়ে গেছে। সবাই খুব চিল্লি করে খুঁজছে, কিন্তু ঘড়ি আর পাওয়া গেল না। এই পুরো সময় জুড়ে একটা বাচ্চা, ছেলে বা মেয়ে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা দেখছিল, কিন্তু ও কিন্তু অংশগ্রহণ করে নাই। তারপর যখন সবাই হতাশ চলে যাচ্ছে, সে ওই ঘড়িওয়ালাকে বলছে যে আঙ্কেল আমার কয়েকটা প্রশ্ন আছে। আঙ্কেল তো খুব বিরক্ত, একে ঘড়ি হারিয়েছে, তারপর খুঁজতে বলার সময় তুমি দাঁড়িয়েছিলা আর এখন আসছো জ্ঞানী প্রশ্ন করতে। আঙ্কেল একটু বকা দিয়েছে, বলছে না আমাকে আপনি বলেন, আমি প্রশ্নগুলো করি। তারপর ও মেয়েটা বা ছেলেটা কোয়েশ্চেন করেছে তাকে, ঘড়িটা কার, কবে ছিল, এরকম প্রশ্ন করতে করতে বের হয়ে গেছে। ঘড়িটাতে একটা অ্যালার্ম দেওয়া ছিল এবং ওটা সকাল 10টায় এবং রাত 10টায় বাজে, বিকজ ওই সময় ওষুধ খায়। তো মেয়েটা বলেছে বা ছেলেটা বলেছে যে আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন, আপনি রাত 10টায় এখানে আসবেন, আমি আসবো আপনার সাথে। এবং ওরা 10টা বাজার 5 মিনিট আগে আসছে, নিশুতি রাত, অন্ধকার, কোনো আওয়াজ নাই, কান পেতে শুনতেছে। অ্যান্ড দেন এক কোনায় দেখা যাচ্ছে মৃদু আওয়াজ আসছে। তারপর ওইখানে গিয়ে কাছে গিয়ে খুঁজে ঘড়িটা পেয়ে গেছে। সো আমি বলি যে আমাদের লাইফ কিন্তু আমাদেরকে সিগন্যাল দেয় ইকবাল ভাই। কিন্তু আমি যদি নয়েজের মধ্যে থাকি এবং আমি যদি বেশি কথা বলি যে আমি যা বলছি তাই ঠিক, তাহলে তো ওই সিগন্যালটা আমি পড়তে পারবো না। বেশিরভাগ মানুষ, আমার আফসোস, বেশিরভাগ মানুষ তার পুরো জীবনে সে নিজে কী চায় এটা জানতেই পারে না। এবং দেয়ার ইজ এ বুক কল 5 রিগ্রেট অফ দ্য ডাইং। এটা একটা ছোট গল্প বলবো। সেটা হচ্ছে, ওইটা তো পুরাই গল্প, এটা বাস্তব গল্প। অস্ট্রেলিয়া, আপনার ছেলে পড়ে ওখানে। অস্ট্রেলিয়া একজন নার্স আসছেন, ওনার নাম হচ্ছে ব্রুনি ওয়্যার। উনি বেঁচে আছেন। তো উনি প্যালিয়েটিভ কেয়ারের নার্স ছিলেন। এবং আমরা জানি প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে যেখানে আসলে কোনো চিকিৎসা নাই, ক্যান্সার অর হোয়াট এভার দ্য রোগ, চিকিৎসা নাই, জাস্ট ব্যথানাশক হাবিজাবি দিয়ে টিকিয়ে রাখে রোগীটাকে, আল্লাহ যতদিন তার হায়াত রাখছে। তো ওখানে নার্সদেরকে পোস্টিং করেছে। তো সেই সমস্ত নার্স যায় যারা আবার খুবই ইম্প্যাথেটিক, কারণ মৃত্যু পথযাত্রী, তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। তো ওখানে ব্রুনি ওয়্যার ওরকম নার্স ছিলেন। তা ব্রুনি ওয়্যার কী করতেন, সারাদিন ওষুধ টষুধ দেওয়ার পরে ওই রোগীরা গল্প করতে চাইতো ওনার সাথে। তো উনি বসে বসে গল্পগুলো শুনতেন। আবার বাসায় গিয়ে ওনার একটু ডায়েরি লেখার অভ্যাস, উনি ডায়েরিতে লিখতেন। তো এরকমভাবে উনি প্রায় 25-27 বছর চাকরি করে রিটায়ারমেন্ট হয়ে গেছে। এখন তো ওনার জব নাই, ওই আমার মতো অবস্থা আর কি। তো উনি সময় কাটে না, একসময় ডায়েরিগুলোর দিকে চোখ পড়ছে, উনি ডায়েরিগুলো বের করে পড়া শুরু করছে। এখন উনি এই 20 বছর আগের কাহিনী পড়তেছে, 10 বছর আগের এই গল্পগুলো, ঘটনাগুলো পড়তে পড়তে উনি একটা প্যাটার্ন খুঁজে পেয়েছে যে বেশিরভাগ, মোস্ট অফ দ্য ডাইং পিপল, ওনার জীবনে উনি যত মানুষকে দেখেছে তাদের 5টা কমন রিগ্রেট আছে। আমি একটা এখন বলে দিচ্ছি, বাকিগুলা যে কেউ উইকিপিডিয়া পেজে ঢুকলে বা বই পড়লে দেখতে পাবেন, শুনতে পাবেন। প্রথম রিগ্রেটটাই হচ্ছে যে আমি কেন অন্যের মতো, অন্যের চাওয়া হিসেবে জীবনযাপন করতে গিয়ে আমার নিজের স্বপ্নগুলোকে চেস করলাম না। এখন দেখেন ওই লোকগুলো কিন্তু অস্ট্রেলিয়ার র্যান্ডম পিপল, এমন না যে এন্টারপ্রেনার অথবা র্যান্ডম। তাহলে অস্ট্রেলিয়ার র্যান্ডম পিপলদের মধ্যে যদি এরকম একটা মানসিকতা থাকে, আমি যদি একটা র্যান্ডম লোক হই, ইকবাল ভাই আপনি যদি একটা র্যান্ডম লোক হন, আমরাও তো এই ট্র্যাপে পড়ে গেছি হয়তো বা। তাহলে আজকে যারা আমার কথাটা শুনলেন ব্রুনি ওয়্যারের সৌজন্যে, আল্লাহ তাআলার ইচ্ছায়,
সেই মানুষগুলো সব একবার চিন্তা করে দেখুক যে আমিও কি আজকে থেকে 20, 30, 50 বছর পর ডেথ বেডে একই কথা বলতে চাই। আর যদি বলেনই আপনি, তাহলে এই পডকাস্ট শুনে আপনার কি লাভ হলো? আপনি তো মানে ওনাদের কথা বলছি যারা করবে না, আপনি তো আমল করলেন না। তাহলে আমি সত্যি কথা বলে চাকরি ছাড়ার ডিসিশন কিন্তু এই বইটা পড়ার পর নিয়ে নিয়েছিলাম। যদিও যেদিন ডিসিশন নিয়েছি সেদিন থেকে চাকরি ছাড়তে আমার সময় লাগছে, বাট আমি ওই দিনই ডিসাইড করছি যে আল্লাহ যদি চায় হয়তো জীবনে কিছু করব, না চাইলে তো করতে পারবো না। কিন্তু আমি এই মরার আগে এই টেনশন রাখতে চাই না যে জীবনটা কেন ওয়াইফের চাওয়ার জন্য এটা করলাম, বাবার জন্য এটা করলাম, অমুকের জন্য। এই ট্র্যাপ আসলে এভাবে থাকতে চাই না। বাকি চারটা একটু ছোট করে শুনে ফেলি। বাকি চারটা এরকমই, যেমন বন্ধুদের ব্যাপারে খুব বলা হয়েছে। আমি সবগুলো বলতে চাই না, তাহলে সবার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। বন্ধু বান্ধবের ব্যাপারে বলা হয়েছে, আবার এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যায়, কারণ আমাদের দেশে বন্ধু বলতে কিন্তু আমরা দন্ত নয় উঠলেই সব বন্ধু হয়ে যায়, তাই না? মানে আমাদের একটা ব্র্যান্ড আছে, ওরা খালি বন্ধু ছাড়া জীবন ইম্পসিবল, ফোন কোম্পানি বলে। তো বন্ধু কিন্তু আবার বন্ধুর মতো হইতে হবে, তাই না? সো আমি কিছুদিন আগে একটা পডকাস্ট শুনছিলাম, ওরা বলছে বন্ধু হচ্ছে ছায়ার মতো। লাইট অফ হয়ে গেলে মনে হয় কি ছায়া নাই, না না ও আছে, কিন্তু অন্ধকারের জন্য আপনি দেখতে পান না। তো বন্ধু হচ্ছে বন্ধুর মতো। ওরকম বন্ধু যদি জীবনে থাকে তাহলে তাদেরকে সময় দিতে বলেছে, মানে বলেছে যে আমি যেন আমার বন্ধু এবং প্রিয় মানুষকে আমি যেন সময় দিই জীবনে, আমার জীবনের শেষ মুহূর্তটা মনে না হয়। এটা একটা ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা মানুষের জীবনে, এরকম একজন বন্ধু পাওয়া যেখানে আস্থা খুঁজে পাওয়া যায়। অবশ্যই অবশ্যই। যেখানে জীবনের তার সকল সুখ দুঃখ শেয়ার করা যায়। জি। এবং সেটা তার ভেতরেই থাকবে। জি। এবং যেখানে নিজের ভুলগুলো মানে অকপটে স্বীকার করা যায় এবং সেও বিনা জাজমেন্টে আমাকে পড়বে। আমি তো ব্রুনিয়রের কথা বললাম ভাই, আমার একজন খুব ক্লোজ রিলেটিভ এরকম একটা প্যানক্রিয়াটিক ক্যান্সারে অ্যাট দ্য এজ অফ 47 মারা গেছেন 2019 সালে। তার খুব কাছাকাছি আমি 9 মাস থাকার সুযোগ পেয়েছিলাম। বিশ্বাস করেন, সে কিন্তু অনেক অ্যাচিভ পারসন ছিলেন একজন, মানে একটা মানুষ যেটা স্বপ্ন দেখে উনি সেটা অলমোস্ট অর্জন করে ফেলছিলেন আল্লাহর ইচ্ছায়। ওনার 9টা মাস না, আমি খালি দেখছি ওনার অনুতাপ, এবং সেই অনুতাপগুলো একবার ভাই ছোট ছোট বিষয়। নানিকে একটা শাড়ি কিনে দেওয়া হলো না কেন, দিতে পারলাম না কেন? একটা নানি কত টাকা দামের শাড়ি পরবে? 1000। নানির বয়স 83 বছর, কিন্তু হলো না। তো আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি, এই যে কাজগুলো আমরা পারি না, আমি জানি না আজকে আপনার সারাদিনের কোনো রিগ্রেট থাকতে পারে, আমার থাকতে পারে, এটা পারি না কেন জানেন? এটা কিন্তু টাকা পয়সার কারণে না, পারি না হচ্ছে আমরা প্রায়োরিটি করি না, মনে করি ওই মানুষটাকে আমি পরে দিব। তো আজকে যারা শুনছেন এবং মৃত্যুর কথা আজকে আমাদের বারবার আসছে, আমি মনে করি জীবনের সবচেয়ে বড় দুঃখ হবে যদি অনুতাপ হয় আমার জীবন নিয়ে, সেটা যে কারণেই হোক। যে আমি আমার বাবা থাকতে তাকে সম্মান করতে পারি নাই, মাকে কেন তুলে খাওয়াই দিই নাই, অথবা আমার ঘরে তো একটা জায়গা ছিল, আমি কেন বাবাকে জোর করে আমার বাড়িতে এনে রাখি নাই। এই যে কষ্টগুলো, আমার মনে হয় না এগুলো কোটি কোটি টাকা দিয়েও রিমুভ করা সম্ভব কারো জীবনে। বাহ্যিকভাবে আমরা অনেক কিছু করি, দাওয়াত টাওয়াত খাওয়া, মানুষকে দেখাই যে ভালো আছি, কিন্তু আমি একজন মৃত্যুপঞ্চদের মানুষকে কাছ থেকে দেখে মানে আমার কাছে মনে হয়েছে আল্লাহ আমাকে মেসেজ দিয়েছে। আপনি ওই যে জিজ্ঞেস করছিলেন না যে আমি কেন এই লাইনে চলে আসলাম, আমি তো শুধু একটা এক্সাম্পল বলছিলাম লাইফ কোচ, এগুলোও আমাকে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। এবং আপনি বলছিলেন সময় দেওয়ার কথা, বন্ধু বান্ধব, প্রিয়জন, কাছের জন, পরিবার। আমি সেদিন ইসের একটা গল্প শুনছিলাম, আমির খান একটু আগে 3 Idiots-এর কথা শুনছিলাম। কত বড় মাপের একজন মানুষ, সে বলছিল তার জীবনের সবচেয়ে বড় রিগ্রেট সে তার সন্তানদের সময় দিতে পারে নাই। রাইট, আমি ওটা শুনেছি তার ভিডিওটা। তাইলে আসলে এবং কখন বলছে? যখন সে প্রায় যখন সবাই বড় হয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই লাইফে, অবশ্যই। এবার ভাই আমার কাছে মনে হয় কি জানেন, যে আমরা জানি না হয়তো আজকে আমরা প্রয়োজনের থেকে ভারী ব্যাপার আলোচনা করছি, জীবনটা কিন্তু আসলে অনেক কঠিন না, জীবনটা বোঝা অনেক কঠিন বিষয় না, তাই না? এবং আল্লাহ তাআলা কিন্তু ওই মানুষগুলোর জন্য অটোমেটিক আমাদের মধ্যে মায়া তৈরি করে দিয়ে রাখেন। আপনি দেখবেন একটা সন্তানকে কিন্তু আপনার অনেক ভালো লাগে, ভালোবাসা। আপনি তো জানেন আমি নিজের বলার মতো গল্প নিয়ে কি কাজ করি, এবং আজকে 8.5 বছর মানে নট এ সিঙ্গেল ডে আমি ব্রেক দিই নাই। আমি প্রতিদিন তাদেরকে শেখাই, কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। প্রতিদিন আমি ক্লাস নেই, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। এবং আমার সঙ্গে এখন যুক্ত আছে প্রায় 36 লাখ ছেলে মেয়ে প্লাস। তাহলে আমাকে অনেকে বলে হাউ, মানে হোয়াই এত বড় সে আমরা একটা পরিবার চালাতে পারি না, তুমি 36 লাখ ছেলে মেয়ের খোঁজ খবর রাখতেছো, অন্তত 4-5-6 লাখ লোকের সঙ্গে আমি কানেক্টেড, সরাসরি কথা কানেক্টেড।
কিন্তু আমার কাছে এটা একদম বোঝা মনে হয় না। রাইট, কারণ আপনি এটা প্রায়োরিটি করে দিচ্ছেন। এবং আমার কাছে এটা বিরক্তিকরও মনে হয় না, এবং আমার কাছে আমি যখন দেখি তাদের লাইফের ট্রান্সফরমেশন, তাদের এগিয়ে যাওয়া, তাদের ভালো করা, তখন আমি আরো বেশি অনুপ্রাণিত হই কাজ করতে। রাইট। তো ওই যে বললাম না যে লাইফে পারপাস, এটা এখন আমার লাইফের পারপাস হয়ে অবশ্যই গেছে। অবশ্যই। মানে এটা আমার লাইফের পারপাস ছিল না। সো আমরা রিস্টার্টের 2টা স্টেপ বলে ফেলেছি। আমরা চিন্তা নিয়ে কথা বলেছি। চিন্তা, এরপর যদি আপনি বডি প্রথমে হচ্ছে স্বাস্থ্য, চিন্তা, এবং তার আগে হলো আমাকে আগে চাইতে হবে যে আমি রিস্টার্ট করতে চাই লাইফটা। ওকে। 3 নম্বর হচ্ছে ইমোশন। ইমোশন কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। আপনি যদি আমাকে বলেন এই 3টার মধ্যে সবচেয়ে কঠিন কোনটা লাগাম ধরা, সেটা কিন্তু ইমোশন। ইমোশনের লাগাম পরানো খুব কঠিন, কারণ ইমোশনটা আমরা বুঝতে পারি না। ট্রিগার হয়ে যাওয়ার পর, দুর্ঘটনাটা হয়ে যাওয়ার পর আমার যখন আবার কগনিটিভ মাইন্ড অ্যাক্টিভ হয়, তখন আমি বুঝতে পারি আল্লাহ, আমি তো কথাটা বলে ফেলছি, কাজটা করে ফেলেছি। সো ইমোশনকে ট্যাকেল করা, স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টের মানুষরা অনেক ইমোশনাল। ইমোশনের আবার ভালো দিকও আছে। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু ইমোশন। আদারওয়াইজ মানুষ যদি হিসাব করতো আমি কেন যাবো মরতে, আমার লাভ কি, হ্যাঁ, তাহলে কিন্তু হতো না। এই যে গণ-অভ্যুত্থান, আমাদের অগাস্ট, ইমোশন। এবং এই যে আমাদের তো এখন আবার জুলাই আসছে, এবং ওই জিনিসগুলো, ভিডিওগুলো, ছবিগুলো কল্পনা করা যায় না যে কি আত্মত্যাগ। এবং এইটা সম্ভব হয়েছে জন্য কিন্তু আমাদের দেশ ঘুরে দাঁড়ায়। সেটা বন্যা হোক, দুর্ঘটনা হোক, আমাদের কিন্তু অনেক প্রবলেম, তারপরেও যেটা ঘুরে দাঁড়ায় ইমোশনের জন্য। সো ইমোশনের ভালো সাইড আছে, আমরা অবশ্যই এটাকে ব্যবহার করব। যে ইমোশনের জন্য আমাদের মা বাবা ভাই বোন নিয়ে আমরা একাট্টা হয়ে থাকি, তো এটা ভালো। কিন্তু ইমোশনের আবার খারাপ দিকও আছে। বেশিরভাগ ইমোশন কিন্তু নেগেটিভ। মানুষের বেসিক ইমোশন 6টা, এটা উইকিপিডিয়া কেউ দেখে নিতে পারে। তার মধ্যে ভালো ইমোশন একটা, হুইচ ইজ হ্যাপিনেস। আরেকটা হচ্ছে আশ্চর্যবোধক ইমোশন, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়, তারপর ওটার অর্ধেক আমি পজিটিভ দিলাম, তাহলে 1.5টা হলো পজিটিভ, আর বাকি 6টা থেকে বাদ দিলে থাকলো আপনার 4.5টা। এটাই হচ্ছে নেগেটিভ। কি বলেন? এই যেমন ধরেন আনহ্যাপিনেস, অ্যাঙ্গার, ডিসগাস্ট, এরকম 4টা 5টা 6টা এরকম আছে আর কি। তো বেশিরভাগ এটাকে নিয়ন্ত্রণ করার উপায় কি? এইটা হলো বড় প্রশ্ন। এটা নিয়ন্ত্রণ করার উপায় আমি একটু উপমা দিই, তাহলে সবার জন্য সুবিধা হয়। দেখেন, বন্যা যখন হয়ে যায়, এই যে এখন কিন্তু বন্যার সিজন চলছে বাংলাদেশে, বন্যা হয়ে গেলে কিন্তু আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয়। তখন আমরা চাই যে মানুষগুলো কীভাবে রেস্কিউ করতে পারি। কিন্তু বন্যা যদি আমি ঠেকাতে চাই, তাহলে আমাকে নেক্সট বা তারপরের বছর পরিকল্পনা করতে হয়। এবং ভেরি ইজি ওয়ে হচ্ছে উজানে গিয়ে, মানে উঁচুতে গিয়ে বাঁধ দিতে হয়, তাই না? তাহলে পানিটা ওখানে আটকে যায়, তারপর আমি প্রয়োজন অনুসারে। এখন আমি বাদ তো আর বর্ষার সিজনে দিতে পারবো না, এটা শীতকালে দিতে হবে। তো কী করতে হবে, যখন আমার ইমোশনটা ফ্লো করে চলে গেছে, এবং আমি যদি বুঝি যে আমার এটা খারাপ, এবং ওই যে প্রথম কথাটা আমি বদলাতে চাই, তাহলে তখন আমার ইমোশনের বাদ দিয়ে দিতে হবে, ইমোশনে বাদ দিয়ে দিতে হবে। তখন আমাকে ডিসাইড করতে হবে যে আর যাই হোক আমি রাগ করবো না, তারপরও 2-1বার ব্রেকটা ফেল হবে, কিন্তু ওইটা নিয়ত করে ফেলতে হবে। এবং সবসময় নিজেকে সেফ গার্ড করতে হবে। আপনি নিজে গাড়ি ড্রাইভ করেন, আপনি দেখেছেন রাস্তায় যখন আমরা যাই, ওইভাবে লেখা থাকে যে দুর্ঘটনা প্রবণ এলাকা, সরু সেতু, তখন কি আমরা স্পিড বাড়াই দিই নাকি? তখন আমরা স্পিডটা কমিয়ে আনি, কারণ আমরা জানি যে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমি যদি এমন একজন মানুষের সংস্পর্শে আসি যখন আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে, তাহলে ওই মিটিংয়ে ঢোকার আগে নিজেকে সংযত করতে হবে। মাস শেষের মিটিং, আপনার রেভিনিউ নাও মিলতে পারে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। সো আপনাকে আগেই কুল ডাউন হয়ে নিতে হবে। একজন রিলেটিভ যে ঢুকেই ধরে এই বাহার কি করতেছো, এইসব আলতু ফালতু কাজ, তাকে এরকম চাচা মামা কিছু আসে জ্ঞান দিতে বাসায়, আপনারই খাবে, আবার আপনারই দুই কথা শোনায় দিয়ে চলে দেবে, কি করবেন? সো তার আগেই নিজেকে ব্রেক করে নেওয়া। তো যাদের রাগ বেশি, যাদের এটা বেশি, তাদেরকে এটা আস্তে 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 ব্রেক দিয়ে দিয়ে, মানে উজানে বাদ দিয়ে দিয়ে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করে নিতে হবে। ইমোশনকে নিয়ন্ত্রণ করতে, নেগেটিভ ইমোশন নিয়ন্ত্রণ না করতে পারলে আগের দুটার কোনোটাই করা সম্ভব না। আমাকে একটা খুব সহজ এক্সাম্পল দিই। একজন লোক নিয়ত করলো আমি সকালে ঘুম থেকে উঠবো, এখন 5:30টায় অ্যালার্ম দিয়েছে, এখন 5:30টায় অ্যালার্মটা যখন বাজতেছে, সে কিন্তু স্নুজ অথবা স্টপ বাটন চাপ দিচ্ছে। কে দিচ্ছে? সেই দিচ্ছে। অথচ সেই ডিসাইড করছে 10টার সময় আমি উঠবো, লজিক্যাল মাইন্ড। এখন কেন পারছে না? কারণ তার ইমোশনাল মাইন্ড তাকে বলতেছে, সাবকনশিয়াস লেয়ারে কিন্তু ঘটতেছে, ঘুমাইলে আরাম, ঘুমা, কালকে হাঁটতে পারবি। এই যুক্তিতর্কটা না আমার অজান্তেই ঘটে গেছে, এবং আমি আটকে গেলাম। আজকে বৃষ্টি, আজকে ঠান্ডা, আজকে ঠান্ডা, আজকে অনেক গরম। হ্যাঁ, তো এই সব ধোকা দিচ্ছে, কিন্তু সে ইমোশন কি করছে, শরীরকে সাথে নিচ্ছে, কিন্তু ওর দলে ভার করছে এবং বলছে তোর শরীর কষ্ট পাবে, হাঁটিস না। আর আমরা ওই কনস্পিরেসিতে যোগ দিয়ে কাজটা আজকে বন্ধ করে দিলাম, বিরিয়ানিটা আজকেই খেয়ে নিই, শেষবারের মতো খেয়ে নিচ্ছি। এই যুক্তি তো আর শেষ হচ্ছে না। তো এটা হচ্ছে থার্ড পার্ট, যেটা হচ্ছে আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে। সো
3টা বললাম, আমরা 4টার মধ্যে 3টা বলেছি। না, ইউ আর রাইট, বাট এরকম তো হয়। আমরা একটু ডিপে গেলাম সেজন্য প্রশ্নটা, সেটা হচ্ছে যে ধরেন একজন মানুষকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে যে খুবই কুল, একদম মানে ওরকম রাগে টাগে না, অফিসে খুবই ভালো, বেশ পছন্দ করে সবাই, কিন্তু সব মেজাজে সে বাসায় হ্যাঁ, ঝাড়তেছে। তার মানে কি, তার ইমোশনাল নিয়ন্ত্রণটা কোথাও আছে কোথাও নাই। যেমন বন্যা হলে উত্তরাঞ্চল আগে প্লাবিত হয়, দক্ষিণাঞ্চল কিন্তু অত বোঝা যায় না। আবার যখন আপনার বাড়ির এলাকায় প্লাবন হলো যেবার লাস্টের 2-3 বছর, তখন আবার উত্তরাঞ্চলে কিছু হয় না। সো ওটা আমাকে দেখতে হবে তো কোন এলাকায় আমার প্লাবনগুলো হচ্ছে। কিছু কিছু মানুষ, আমার ভিতরে এই প্রবলেমটা আছে, আমি ফ্যামিলির কাছে আমার এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে যায়। আমি এটা বুঝি, কীভাবে বুঝি, ওই যে অবসরে যখন নিজেকে আমি ভাবি, তখন আমার হয়তো মনে হয় কি ইকবাল ভাই আমাকে হয়তো বুঝবে না, কিন্তু আমার ওয়াইফ তো আমাকে বুঝবে। তখন ওই প্রত্যাশার কারণে তার সাথে আমাদের এক্সপেকটেশনটা বেশি হয় এবং ওখানে গিয়েই ব্রেকটা আমাদের ফেল হয়। তা আমাদের মেবি বোঝা দরকার, আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন, যে সবাই কিন্তু দিন শেষে আলাদা মানুষ। স্ত্রীর জন্য সে কাছের আর কলিগ জন্য দূরের, এরকম নাও হতে পারে বিষয়টা। তা আমার নিজের সন্তানও হয়তো আমাকে না বুঝতে পারে কোনো একটা সময়, এটা ঘটতেই পারে। দিন শেষে আলাদা মানুষ। আমি অনেক সময় বলি এটা যে মানুষ বাচ্চাদেরকে, এখন তো মারামারি কমেছে কিন্তু অনেকে মারে, আমি জিজ্ঞেস করি কেন মারেন, বলে এক্সপেকটেশন মিট করা। আমি অফিসে কলিগকে মারেন নাকি? তো মারে না, কারণ ওখানে বলে চাকরি চলে যাবে, এখানে তো বাবার চাকরিটা যায় না। তো এই যে আমাদের ভিতরের একটা দ্বন্দ্ব, এই জন্য হচ্ছে না। আমরা কি চাপিয়ে দিতে চাই, এটা একটা কারণ আমাদের ইচ্ছাটা, অবশ্যই অবশ্যই চিন্তাটা। অবশ্যই 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 আমরা তো চিন্তাটা আমরা তো বুঝতে চাই না। যেমন আমার বাসায় টিনেজার ছেলে, আপনি ওদেরকে মানুষ করে ফেলছেন অলরেডি, তো একটা টিনেজারের থট প্রসেস কী হতে পারে, আমি তো বাবা হিসেবে ট্রেন্ড না, তো আমাকে তো এটা বুঝতে হবে, আমাকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমার টিনেজার ছেলে কি ভাবতে পারে এবং তার ভাবনার জায়গাগুলোতে আমি কিভাবে বন্ধুর মতো তার সাথে যোগ দিতে পারি। কিন্তু আমরা এটা না করে যদি কঠোর হয়ে যাই, তার যে কোনো আচরণকে যদি আমরা জাজমেন্টের মধ্যে ফেলে দেই, ডেফিনেটলি সে নষ্ট হয়ে যাবে। আমরা তো এটা করি নাই, তুমি কেন করছো? আমরা আর তুমির মধ্যে তো একটা বিরাট গ্যাপ। এক্স্যাক্টলি। অ্যান্ড বিশেষ করে আমি মা বাবাকে বেশি বলি এই কথাটা, কারণ এমন কোনো মা বাবা নাই যে তার টিনেজ পার করে আসেনি এবং তার টিনেজে সে কিছু উল্টাপাল্টা কাজ করেনি। করেছি, আমিও করেছি, আপনিও খুঁজলে পাওয়া যাবে। তাহলে আমি যদি আমার 12, 13, 14 বছর বয়সে যদি কিছু উল্টাপাল্টা কাজ করে আসি, তাহলে আমি তো জানি যেটা হয়। আমি বলছি না যে আমি সিগন্যাল দিয়ে দেবো যা খুশি করো, কিন্তু আমার তো অবজার্ভ করতে হবে যে ও কোন সিচুয়েশনে কাজটা করে ফেললো। সো লাইফ রিস্টার্টের আমরা প্রথমে তাকে চাইতে হবে, স্বাস্থ্য ঠিক রাখতে হবে, চিন্তা তাকে মানে নিজের সাথে কথা বলতে হবে, তারপরে ইমোশনাল ম্যানেজমেন্টটা একটু বলে নি। আরেকটা কথা বলি, আমার পরে মনে পড়েছে যে আমরা কিন্তু কিছু এনএলপি টুল এখন অ্যাপ্লাই করি। আমি যে গত জানুয়ারিতে মাস্টার সার্টিফিকেশন নিয়ে এসেছি, তো আমরা এখন কিছু টুল ইউজ করি যে টুলগুলো দিলে মানুষের ইমোশনকে ম্যানেজ করা যায়। যেটা বলে রাখলাম, এখানে তো আর এটা করা সম্ভব না, কখনো আপনার নিজের বলার মানুষদেরকে বললে আমি করে দেখাবো। ওকে, অনেকগুলো টুল আছে। তো তারপরে 4 নম্বর হচ্ছে স্পিরিচুয়াল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট পাওয়ারফুল, যেটা সম্পর্কে আমরা জানিই না বেশিরভাগ মানুষ। আমরা তো দিন শেষে, যেহেতু আপনার পডকাস্ট তো শর্ট, অনেক কথা নাই, আমি যেন লং স্টোরি শর্ট করছি, আমরা মনে করি যে আমার নাম জাভেদ, তো আমার নাম অন্য কিছু হতে পারতো, তাহলে তো আমি জাভেদ বলতাম না। আমার নাম যদি ইকবাল বাহার হইতো, আপনি জিজ্ঞেস করতাম, তো ইকবাল বাহারই বলতাম, তার নাম দিয়ে তো পরিচয় নাই। তবে আমার বডি, আমি একটা ছেলে মানুষ, কারণ আমার শরীরের গঠন কাঠামো একটা ছেলে, তা আরেকটা মেয়ে মানুষ, তাহলে তো তার কাঠামো আর আমার কাঠামো আলাদা। তাহলে বডি দিয়ে তো আসলে আপনি মানুষকে আলটিমেটলি ডিসাইড করতে পারছেন না। আমি মেয়ে হয়ে জন্মাতে পারতাম, আল্লাহ যদি চাইতো, তাই না? তাহলে আমার বডি থেকে যখন আপনি আস্তে আস্তে আমাকে আলাদা করে ফেলেন, তখন আমরা একসময় চিন্তা করি কি আমি মনে হয় আমার চিন্তা, কিন্তু ওইটাও আসলে না। একসময় দেখা যায় যে আমি আসলে, মানে অল্প কথায় বলছি, এটা একটু কনফিউশন হতে পারে, আমি এখনই বলে রাখলাম, আমরা আসলে একটা স্পিরিট বা একটা আত্মা কিংবা একটা রুহ, যে নামেই আপনি ডাকেন, আমি বলি এটা লাইফ এনার্জি। তো এইটা আমার ভিতরে যতক্ষণ থাকে আমি ততক্ষণই অ্যাক্টিভ। অনেক বাচ্চা আছে যার মায়ের পেটের মধ্যে আল্লাহ রুহ দিয়েছেন, আবার মায়ের পেটের মধ্যেই রুহকে ফেরত নিয়েছেন। ওই বাচ্চাটা একটা মৃত বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, তার বডি আছে, বডির ভিতর ব্রেন থাকলে ব্রেন ছিল, চিন্তা তো করার সুযোগ পায়নি। আবার আপনার আমার পাশে এমন অনেক মানুষ মারা গেছেন যাকে আপনি দেখতেছেন একটা জলজ্যান্ত মানুষ, এই কথা বলেই আসলাম, এখন মানুষটাকে নাড়লেও শুনতেছে না। আমার আব্বার ওই সময়টার কথা আমি মানে কানেক্ট করছি, তার চিন্তার জগৎ তো আর কাজ করছে না, কারণ হার্ডওয়্যার বন্ধ হয়ে গেছে, আর সফটওয়্যার কীভাবে চলবে। তো এই লোকটার কি ছিল আর কি নাই হয়ে গেল, ওজনও কমবে না কিন্তু মানুষটার। তাহলে নাই হলো ওই এনার্জিটা, যেমন রুটা, যেমন এখানে অনেক আলো জ্বলছে, কিন্তু আমরা কিন্তু কেউ ইলেকট্রিসিটির কথাটা ভাবছি না। আমি বলছি এসিটা সুন্দর, লাইট তো কালারফুল, ক্যামেরাগুলো সুন্দর চলছে, কিন্তু একটা কথা, যদি এখানে ইলেকট্রিসিটিটা ডাউন হয়ে যায় সব অফ হয়ে যাবে মুহূর্তের মধ্যে।
কিন্তু আমরা ইলেকট্রিসিটিকে কখনো মনে রাখি না। তো ইলেকট্রিসিটিটাই হচ্ছে, ওই এনার্জিটাই হচ্ছে আমাদের ভিতরের এনার্জি যেটা অপারেট করছে। তো যখন এটা হবে আপনি তখন অটোমেটিক জিজ্ঞেস করে ফেলবেন যে এটা কোত্থেকে আসতেছে। তো যেহেতু আমি আল্লাহ বিশ্বাস করি, আমি বলবো আল্লাহ এটা আমার জন্য আমার ভিতর ফুঁকে দিয়েছেন। তো এটা কার প্রপার্টি ভাই? মালিকানা কার? আল্লাহর। তাহলে আমার তো কাজ দুনিয়াতে, ওই যে শুরুতেই বললাম, আমার দুনিয়াতে মিশন একটাই, তাকে হ্যাপি করা, এবং তিনি যেগুলো করলে খুশি হয় আমি সেই কাজগুলোই করব। সেই কাজগুলো উপার্জন করার মধ্য দিয়েও কিন্তু করা যায়। যেমন একজন ডক্টর, প্রায় ডক্টর উদাহরণ দিই, ডক্টরের সাথে কোনো সমস্যা নাই, ডক্টরকে বিদ্যা শিক্ষার মধ্যে দিয়ে এমন একটা স্কিল শেখানো হয় যে আপনার নাড়িটা ধরবে, একটা ওষুধ দিবে, আপনি সুস্থ হয়ে গেলেন। এটা কিন্তু একটা বিরাট ক্যারিশমা, তাই না? একটা অসুস্থ মানুষ সুস্থ করে দিল, তাহলে সেটা তো তাকে আল্লাহ তাআলা একটা ক্যাপাবিলিটি দিছে যেটা আজকে আমার নাই। তো একজন ডাক্তার যদি প্রতিদিন ঘুম থেকে উঠে যে আমি মানুষকে সুস্থতা দিব, এই নিয়ত নিয়ে যদি সে হসপিটালে যায়, চেম্বারে যায়, তাহলে কিন্তু সে মানুষকে সুন্দর দেখতে তার ভাল লাগবে, এবং তার কিন্তু ক্যাশ বাক্সে কমতি হবে না, কারণ ওইরকম ডাক্তারের কাছে মানুষ যেতে চায়। কিন্তু কোনো ডক্টর যদি বলে যে আমি ভিজিট না দিলে রুগী দেখবো না, তাহলে তো আপনি আল্লাহর বান্দার আরামটাকে ডিফারেন্ট পিছায় দিয়ে আপনি টাকার দিকে মনোযোগ দিয়েছেন। আমি কথাগুলো বলি, অনেক সময় ডাক্তাররা রাগ করতে পারে, রাগ করবেন না। আমি রংপুর শহরে একজন ডাক্তারকে চিনি, নাম বলবো না, উনি আর বেঁচে নাই। উনি অপারেশন থিয়েটারে গিয়ে অ্যানেস্থেশিয়া করা রোগীকে উনি সার্জারি না করে বের হয়ে আসছিলেন, কারণ উনি সব কিছু হাতে নেওয়ার পর জিজ্ঞেস করেছিলেন বিল পেইড হয়েছে কিনা। তো গরিব মানুষ, বিল পে হয় নাই, বলছে স্যার এখনো বিল পে হয়নি, সার্জারি করবো না। ওই ডাক্তার তো মানুষকে আরাম দেওয়ার জন্য করে না। আমি জানি আমাদের দেশে শত শত ডাক্তার আছেন, নার্স আছেন, আমার বন্ধুরা অনেককে আমি দেখেছি যারা 24 ঘন্টা রাত 2টায় ফোন করলেও কিন্তু উঠে মানুষকে হেল্প করছে। আমরা ওরকম ডাক্তার চাই। আমি ইঞ্জিনিয়ার, যদিও আমি সিভিল ইঞ্জিনিয়ার না, আমরা কি করি, 2টা রড খুলে একটা বাঁশ ঢুকে দিই। এটা করে আপনি কিভাবে মানবতার সেবা করতেছেন? তাহলে যে করে কি জন্য করে? অন্যায়ভাবে 2টা পয়সা বেশি উপার্জন করা। কিন্তু এই বিল্ডিংটা যখন ভেঙে পড়বে, আমাদের এখানে ওই যে থেকে ফ্লাইওভার থেকে কি যেন পড়ে গিয়ে একটা রাস্তার মানুষ তার জীবনটা শেষ হয়ে গেল না, তার সংসারটা, দায়টা কে নিবে? তাহলে যে কিউসি ইঞ্জিনিয়ার কাজটা শেষ, আমি তাকে দায় দিব। তাহলে এই যে আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার কাজ, ইঞ্জিনিয়ারকে বলছি, আপনি একটা বিল্ডিং ডিজাইন করবেন যেখানে কম আলো খরচ হয়, কম গ্রিন এনার্জি থাকবে, মানুষ ভালো ফিল করবে বিল্ডিংটা ঢুকে। এইটাই তো ভাই আপনার কারিশমা। আপনি এটা করেন না, এবং এই আর্কিটেক্ট, এই ইঞ্জিনিয়ার হলে মানুষ আপনাকে বেশি বেশি প্রজেক্ট দিবে। কিন্তু আমার যদি প্রথমেই কাজটা হয়ে যায় যে টাকা দিয়ে কাজটা নিয়েছি, তাহলে আমার টাকাটাকে তুলতে হবে, তাহলে তো আমি ওই যে মানবতার যে সেবার জায়গাটা, ওখান থেকে সরে গিয়ে আমি ইভিলের সেবা করছি, কারণ ইভিল আমাকে মনিটারি সিস্টেম দেখিয়েছে এবং শিখিয়েছে। তো এরকম সব কিছু ভাই, আমি সেদিন একজনকে বলছিলাম গল্পে যে আপনি ভেটেরিনারি ডাক্তার হইতে চাইবেন? আমাদের সমাজের একটা খুবই অবহেলিত পেশা হচ্ছে ভেটেরিনারি ডাক্তার। মানুষ বলে গরুর ডাক্তার, কিন্তু ও তো অনেক মানুষের ডাক্তারের থেকে ভালো, যে একটা অবলা প্রাণীকে ও আরাম দিতে পারে। এই যে সেদিন একটা কুকুরের কি যেন হলো, প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন ওর সামথিং, আমি পেপারে নিউজে পড়েছি সত্যি, পরে তাকে কিন্তু সার্জারি করে কুকুরটাকে মনে হয় বাঁচানো হয়েছে। তো যে মানুষটা সার্জারি করছে ওর হাত আছে না, তো একটা বিশাল সেবা করছে। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, একটা গাছ দেখি, একটা গাছ, কেউ যদি গাছটাতে একটু পানি দেয় কিংবা একটা গাছ রোপণ করে, এটা তো প্রকৃতির জন্য অনেক বড় সেবা হচ্ছে, তাই না? আমি যদি সোফাটা ঠিক মতো রেখে যাই, আলটিমেটলি আরেকজন মানুষের জন্য তো উপকার, অথবা যে মানুষটা ক্লিনিং করে তার জন্য তো একটু আসান হলো। তাহলে আমার কাজকর্ম আচরণে যদি আমি মানুষকে আসান করি, পশু পাখিকে যদি আসান করি, জীবজন্তুকে, গাছপালাকে এবং প্রকৃতি, তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে। আমি বোঝাতে পেরেছি? সো অনেক মানুষ বলে আমি স্পিরিটকে কিভাবে যাবো, আমি হিমালয় যাই স্পিরিটকে পাবো? না, হীরা গুহায় যেতে হবে না, ওইটা আমার নবী করে দিয়ে গেছে আমাদের জন্য। উনি ওই কষ্টটা করে আমাদেরকে সহজ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে খালি সিম্পল হইতে চিন্তা করতে হবে। আমি জানি না কেন আমরা এই সিম্পল হইতে কাজ করতে পারি না। আমি একটা কথা বলে শেষ করি, আমি তো চাকরি করি না, সো আপনি অন্তত জানেন যে আমি কি স্যাক্রিফাইস করে কোথায় আসছি। আমার কোনো মাস এরকম থাকে, যেমন রোজার মাস, কোনো এক্সটার্নাল কাজকর্ম থাকে না। সো আমি এই পডকাস্টের মধ্য দিয়ে আমি সবাইকে জানাতে চাই যে আপনারা যারা বড় এন্টারপ্রেনার, আপনারা রোজার মাসে কিছু কাজ দিবেন ট্রেনারদেরকে, নাহলে তো না খেয়ে মারা যাবে লোকগুলো। সো এই যে ট্রেনার, আমার যে কোনো সময় কাজ থাকে না ইকবাল ভাই, ঈদ আসলে আমার কোনো ঈদ বোনাস নাই, উল্টো আমার পিপলকে ঈদ বোনাস দিতে এনশিওর করতে হয়। সেদিন নিজে নিয়ত করেছি ছোট কোম্পানি থাকতে গ্র্যাজুইটি প্রভিডেন্ট ফান্ড দিয়ে দিব। ভাবি পারবো কিনা জানি না, আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু তারপরে জানেন সকালে উঠে খুব ভালো লাগে, কারণ কি আমি সারাদিন কোনো নেগেটিভ এনভায়রনমেন্টে যাই না। যত মানুষ আসে একটা আশা নিয়ে আসে আমার কাছে, যে কোচিং করতে আসে, যে ক্লাস করতে আসে, এবং ক্লাসের শেষে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার মতো। 1 ঘন্টার কমিটমেন্ট দিলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কথা বলতে থাকি। মানুষ বলে তার টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি বলছি ঠিক আছে তাহলে যান, কি করা। তো মানুষগুলো কেমন, আমি তাদের চোখে একটা আশার আলো দেখতে পাই,
বুঝছেন? আপনি অবাক হবেন, একটা প্রবাসী মানুষ আমাকে দিয়ে এনএলপি করানোর চেষ্টা করছে, তার ভূতের ভয়। আমি বলছি ভাই এটা আমি পারবো না, আমাকে বলে না আমার বিশ্বাস আপনি আমার ওয়াইফকে ঠিক করতে পারবেন। আমি করছি এবং আমি জানি না এটা কাজ করছে কি করেনি। আরেকজন আসছে সাইকোলজিক্যাল কেস, বুঝছেন, তার মনে হয় জীবনের থেকে মৃত্যু ভালো। আমি তার কেসটা শোনার পর বলেছি ভাই এটা সাইকোলজিস্ট, এটা আমার কাছে আইনের না, কোনো লাভ হবে না। তারপরও চিটাং থেকে ছেলেটাকে নিয়ে আসছে, পুরো সময় জুড়ে ছেলেটা টেবিলের দিকে তাকায় ছিল, আমি যে কটা প্রশ্ন করছি শুধু সেই কটার উত্তর দিছে। সব কথা শেষে আমি বলছি যে তুমি কি চাও, বলে আমি বাসা চলে যেতে চাই। আমি জানি এগুলো সুস্থ হবে না, হয়তো বা আল্লাহর ইচ্ছা, মানে আল্লাহর ইচ্ছা, আমার হাতে হবে না। তারপরও অনেক মানুষ আশা নিয়ে আমার কাছে আসে। আমার কাছে এটা ভালো লাগে ইকবাল ভাই, যে মানুষের জন্য আমি হয়তো কিছু একটা করার চেষ্টা করছি। আজকে সারাদিনে চেষ্টা করছি, আজকে আইবিএতে গিয়েছিলাম সকালে, 20টা ছেলে মেয়ে ছিল, ওদেরকে জীবনের কিছু কথা বলে আসছি। ওরা কি আমার কথা ধরবে? হয়তো বা না, আমি জানি না, কিন্তু আমি আমার কর্তব্য করছি। আজকে এখানে আসলাম, কত সুন্দর গল্প করছি, একটাও নেগেটিভ কারো বিরুদ্ধে তো বলিনি, আপনিও বলেন নাই, কত সুন্দর একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, তাই না? তো আমার মনে হয় বাকি জীবনটা দোয়া করেন যে বাকি জীবনটা যদি এরকমভাবে কাটাই দিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করি আমার সংবিধান ফুলফিল হবে। অসাধারণ, অসাধারণ। একদম লাস্টে আমরা চলে আসছি। ইনফ্যাক্ট আমি আরো মনে হয় আমরা আরো 2-3 ঘন্টা আলাপ করতে পারবো, বাট শেষ তো করতে হবে। হ্যাঁ। আপনি যদি এরকম আমাদের লাখো তরুণ, মিলিয়নস তরুণ, এখানে তরুণ তরুণীরা আছে, জি। তাদের উদ্দেশ্যে যদি আপনি লাস্ট কিছু হ্যাঁ, কথা বলেন। আমি যেটা বলতে চাই, ফার্স্ট অফ অল আমার কোনো কথায় আপনারা মোটিভেটেড হবেন না, কারণ আমাদের দেশে আনফর্চুনেটলি মোটিভেশন জিনিসটা অনেক বেশি নোংরা হয়ে গেছে। যদিও ওয়ার্ল্ড ওয়াইড ইটস এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, ভেরি বিগ। এখন মোটিভেশন শুনলেই আপনার কাছে মনে হবে এই যে আরেকজন লোক যোগ হয়েছে এই কাতারে। সো আমি আপনাদেরকে মোটিভেট করতে চাচ্ছি না, স্ট্রেট ফরওয়ার্ড। আমি যেটা বলতে চাই, আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং বেশিরভাগ মানুষ, আমার ধারণা আপনার যারা, তারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছে। তাদের একটা বিরাট সম্ভাবনা আছে, প্রত্যেকটা মানুষের একটা সম্ভাবনা আছে। আমি শুধু বলতে চাই যে ওই সম্ভাবনাটাকে কাজে লাগান। কাজে লাগানোর প্রসেসটা সহজ হবে না, সেই জন্য একদম সিট বেল্ট বেঁধে 8-60 বেঁধে নামতে হবে। তারপরও আমরা শিওর না রেজাল্ট হবে কি না, কারণ আল্লাহ তাআলা ডিসাইড করে আমাদের ডেস্টিনি, আমরা করি না, কিন্তু আমরা আমাদের কর্মটা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর ফাইনালি আমি একটু ইসলামিকভাবে মোটিভেটেড এবং আমি মনে করি এটা আমার বলা উচিত। আমি মনে করি আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান, এবং অবশ্যই অন্য ধর্মের প্রতি রেসপেক্ট রেখে, সব ধর্মের বিধিবিধান আছে, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানা দরকার। যেমন আমরা প্রথমে শুরুতে বলতেছিলাম না যে মানুষ যদি লাইফে ডিসিপ্লিন, তো ডিসিপ্লিন খুব সুন্দরভাবে আসবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজটাকে বেস ধরে বাকি জিনিসটা সাজায় ফেলেন। তাহলে এটা যদি আপনার জীবনে শান্তি নিয়ে আসে, একটা ডিসিপ্লিন আনে, আপনি জায়নামাজে বসলে যদি আপনি সর্বোচ্চ আশাহত লোকও যদি কিছুটা আশা পান, কেন আপনি এটা নেবেন না? এর জন্য তো পয়সা খরচ করতে হচ্ছে না, এবং আল্লাহ তাআলা ওয়েট করছে আপনার জন্য। উনি বারবার বলছে আমার বান্দা আসলে আমি ক্ষমা করে দেবো, তাই না? তা আমি কেন এই অপরচুনিটি নেব? ইটস এ সুপার পাওয়ার। আমরা পৃথিবীতে কত সুপার পাওয়ার কাছে তার দ্বারে গিয়ে বসে থাকি, এই ফান্ডিংটা পাওয়া যাবে, বিজনেসটা ওপেন করে দেবে, তা আপনি ওই সুপার পাওয়ার কাছে কেন চাবেন না? সো এটা। আর ফাইনালি একটা কথা বলে, আমি জানি না এটা আপনার সময় অ্যালাউ করবে কিনা, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে একটা কথা বলছি। তো সাধারণত ওলিয়া উলিয়ারা খুব কুল অ্যান্ড কাম থাকেন। তো একদিন ওনাকে ওনার সঙ্গ ছিল, তারা জিজ্ঞেস করছিলেন, হুজুর আপনি এত শান্ত থাকেন কি করে? তো উনি বললো, কারণ আমি বিশ্বাস করি যেটা আল্লাহ আমাকে দিবে ওইটা আমি অবশ্যই পাবো, আর যেটা আল্লাহ আমাকে দিবে না আমি শত চেষ্টা করলে ওইটা আমি পাবো না। কাজেই আমি কি পেলাম নিয়ে আমি এটা নিয়ে চিন্তিত নই, আমি কাজ করি এবং আল্লাহর ইচ্ছার জন্য আমি দোয়া করি। সো আমরা অনেক চেষ্টা করব, জীবনে সব অর্জন হবে না, হয়তো আল্লাহ তাআলার এটা ডিজাইন। তো আমরা যদি সর্বশ্রেষ্ঠের কাছে নিজেকে সঁপে দিই এবং তার ডিজাইনটাকে মেনে নিই, তাহলে শত দুঃখের মধ্যেও আমি আনন্দ নিয়ে থাকতে পারবো, কারণ আলটিমেটলি তার কাছে আমাকে পৌঁছাতে হবে। অ্যাবসলিউটলি, অসংখ্য ধন্যবাদ। আমি খুবই মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছিলাম এবং আমার মনে হয় আমাদের দর্শকরাও শুনেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনি যে এই প্ল্যাটফর্মে আমাকে মাঝে মাঝে ডাকেন, আমি খুবই সম্মানিত বোধ করি। এটা আমি বলার জন্য বলছি না ইকবাল ভাই, আপনি জানেন। আরেকটা হচ্ছে, আমার খুব ভালো লাগে আপনার এখানে আসতে, আমি কথাটা আগেও আপনাকে বলেছি। কারণ কি, যে মানে এই যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট, এবং আরেকটা জায়গায় আমি যাবো কিনা আজকে কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করেছি। তার মানে কি, আপনি কিছু বললে আমি কিন্তু খুব আমার জীবনে, ইকবাল ভাই আমি এই সুযোগের কথাটা বলে, আমার জীবনে কোনো মেন্টর নাই। আমাকে কেউ আমার আব্বা আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু আমার মনে হয় আমার আব্বা চাইতেন না আমি চাকরি ছেড়ে এগুলোতে আসি। উনি আর নাইও পৃথিবীতে, আল্লাহর উপর ভরসা করে করছেন। আমি চাই আপনারা আমাকে ব্লেস করেন, সবসময় আমার খোঁজ নেবেন, এই জাভেদ কি করতেছো, এইটা এরকমভাবে করো, ওইটা এরকম একটা অপরচুনিটি কানেক্ট করে দিবেন, অথবা কিছু না হলে দোয়া করবেন ইকবাল ভাই। আমি আপনাদের কাছে, আমি খুব একা আসলে, সত্যি কথা বুঝছেন, আমার এই মিশনটায় না, আমি অনেক মানুষ আমার সাথে আসলে নাই,
থাকলে আরো ভালো, হয়তো পরে থাকবে, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমার এটা চাওয়া আপনাদের কাছে, ডেফিনেটলি, অনুরোধ। এবং আই রিয়েলি অ্যাডমায়ার ইউ এবং আই লাইক ইউ ডেফিনেটলি। থ্যাংক ইউ। আপনার মধ্যে সরলতা আছে, আপনার মধ্যে নেক চিন্তা আছে, আলহামদুলিল্লাহ। পজিটিভিটি আছে, এবং এরকম মানুষ আমার খুব পছন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনলেন জাভেদ ভাইয়ের কথা, আমি তো খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। তবে আবারও আমি ওই কথাটাই বলতে চাই, সেটা হচ্ছে আজকের পুরো আলোচনার থেকে কোন লাইনটা, কোন শব্দটা আপনার মনে দাগ কেটেছে সেটা আপনি কমেন্টে লিখতে পারেন, এবং কমেন্টে লেখাটা জরুরি না, সেটা আপনার মনে গেঁথে নেন বা আপনার নিজের ডায়েরিতে লেখেন, লিখে সেটা অনুযায়ী কাজ করেন। আমরা আজকে বেসিক্যালি বেশি জোর দিয়েছি যে একটা মানুষের লাইফটাকে কখনো কখনো রিস্টার্ট করতে হয়। অনেক সময় মোবাইল হ্যাং করে না, আমরা রিস্টার্ট করি, কম্পিউটার হ্যাং করে রিস্টার্ট করি, তাই না? এটা কিন্তু আমরা শিখে গেছি। অনেকেই ট্রাভেল শ্যুট করার জন্য বলে ফেলে এই রিস্টার্ট করো, ফোনটা রিস্টার্ট করো। লাইফটাকেও রিস্টার্ট করার দরকার হয় মাঝে মাঝে, কারণ লাইফও হ্যাং করে। এত মেসেজ, এত ইনফরমেশান, এত জাঙ্ক, এত নেগেটিভিটি, এর মধ্যে অনেক সময় এটা কাজ করে না, আর তখন রিস্টার্ট করতে হয়, নিজের সাথে কথা বলতে হয়, চিন্তা করতে হয়, ইমোশনটাকে নিজের ভেতরে এনে নিয়ন্ত্রণ করে ভাবতে হয় নতুন করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোথাও যাওয়ার জন্যে, নতুন কোথাও পৌঁছানোর জন্য, নতুন কোনো স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রিস্টার্টটা খুবই জরুরি। সো রিস্টার্ট ইউর লাইফ। থ্যাংক ইউ।